ইশারা করে দেখালে তুমি এরকম ভাবে লালিপপটা চোষ, এবার খা, এরকম ভাবে ইন্ডিকেট করা মানে এবার খা, এটাকে আমি জেস্চার বলছি। আর মডেলিংটা হচ্ছে নাও ধরো, মুখে দাও, এটা ধরে টানো, আর এটা বাইরের দিকে বার করো। ললিপপটা মুখে নাও, টানো, স্ট্র দিয়ে যেন টানলে টানো, আর হাতটা ধরে এই কাঠিটাকে সামনের দিকে বার করো, তবে তো চোষাটা হবে। ফাকিং একটা বড় স্কিল, খুব বড় জায়গা, লালিপাপ চোষানো, তবে ওরিও মোটর এক্সারসাইজ হয়। আচ্ছা আচ্ছা, এবার বোঝাতে পারলাম তোমার জেস্চারাল প্রম্পট আর মডেলিং এর মধ্যে তফাৎটা? জি জি জি, ওটা আমি এবার একেবারে তুমি কোনটা দিচ্ছ স্পেসিফিক বুঝতে হবে। তুমি কি জেস্চারাল প্রম্পট দিচ্ছ কিছু শেখানোর আগে, বাবু এটাকে ধরতে হয়, এরম ভাবে মুখে ঢোকাতে হয়, এরম ভাবে টানতে হয়, আর এই হাত দিয়ে কাঠিটাকে টানতে হয়, এটা তুমি কি করলে? মডেলিং। এবার বাবুকে দিলে, বাবু তাই করলো, করতে পারছে না, হাতটা ধরে টেনে দিলে, অবভিয়াসলি মুখটা ভেতর দিয়ে টানতে বলো, প্রথম দুদিন হবে না, ভেতর দিয়ে করে টানতে বলো। এই যে জায়গাটা, এটা কি বললাম? এটা হচ্ছে মডেলিং। এবার জেস্চার প্রম্পট কি করবে? এইটা ধর, মানে ওকে মুখে কথা উত্তর দিচ্ছ না, হাতে দেখাচ্ছ এটা, মুখে দে, টান, এটা টান, একবার বলে ছেড়ে দিলে, এবার ও তোমাকে দেখে করলো। বুঝতে পারছো? জি জি, তাহলে মডেলিং এ জেস্চারে, মডেলিং এর সঙ্গে জেস্চার প্রম্পটের একটা খুব সুন্দর তফাৎ আছে, সেটা তোমরা সবাই জেনে নাও। মডেলিং যেটা হচ্ছে সেটার মধ্যে থাকবে, ভার্বাল প্রম্পটিং থাকবে, ভার্বাল ইনস্ট্রাকশন থাকবে। জেস্চার প্রম্পট যদি তুমি দাও তাহলে কোনো ভার্বাল ইনস্ট্রাকশন মুখে কোনো কথা থাকবে না। হ্যাঁ, জি জি জি, বলো। আচ্ছা আচ্ছা, এটা তুমি তোমার স্কুলের বাচ্চাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো, করতে পারো না, অবশ্যই করতে হবে। তাহলে আমরা যেগুলো করি সাধারণত এগুলোকে মডেলিংই বলতে হবে, তাই না? কারণ আমরা তো মুখে বলি, তার সাথে কাজ করাই, শেখাই। এটাকে বলে মডেলিং। জেস্টার প্রম্পট কাজটা শেষ হওয়ার পরে, শিখে যাওয়ার পরে, ক্লুইং এর আগে আমি জেস্টার প্রম্পট ইউজ করব। ক্লুইংটা কি? কোনো জেস্টার করে কিচ্ছু দেখাবো না। লালিপাপ কি করবি? ও লালিপাপটা খুললো, এবার মুখের কাছে নিল, এবার সাক করলো, এবার টানলো, মানে চুষলো আর কি, এবার আবার চুষলো, যা লালিপপটা খা দিয়ে যা। এটা হচ্ছে ক্লুইং। ক্লুইংটা হচ্ছে লং টার্ম মেমোরিতে যেটা রয়েছে সেটাকে রিকল করে আবার মেমোরাইজ করানো হলো। বিএড যদি করে থাকো বা ডিপ্লোমা কোর্স যে কোনো নর্মাল টিচিং এ করে থাকো, টিচিং স্ট্র্যাটেজিটা যা রয়েছে সেটা এখানে ইউজ করা হচ্ছে, কিন্তু প্রসিডিওরটা অনেকটা ভেঙে ভেঙে। তোমরা এতটা ভেঙে ভেঙে বিএড বা ডিপ্লোমায় টিচিং স্ট্র্যাটেজি শেখোনি, শিখেছিলে? না না না, স্পেশাল এডুকেশনে এতটা ভেঙেই শেখাবে। পড়ো। তাহলে দিদি, আমি যে চোষার প্র্যাকটিসটা করব, ওটা কিভাবে? আমি যেমন তেঁতুল কিনছি, তেঁতুলের বিচি সহ তুমি তেঁতুলটা। কি করাবে? ওরিও মোটর করাবে, চোষাটাকে করাবে শুধু, সেটা ওরিও মোটর। এবার মানে ওরিও চিবানো মোটর এবং যদি গিলে খাওয়া, ওইটা নাও, তো অসুবিধা নাই। ওরিও মোটর মানে এই মুখের যত মাসেল আছে সেগুলোকে অ্যাক্টিভ করা। সেটা যদি গোল নাও, সেটা চিউইং, সাকিং এবং তেঁতুলের দানাটাকে ফু দিয়ে ফেলা, দিস ইজ কল ব্লোয়িং। এই টোটাল অ্যাক্টিভিটিটাকে শেখানো হচ্ছে। বাইটিং, এই এই দাঁত দিয়ে ছেঁড়া, এই জায়গাগুলোকে টোটাল শেখাতে হবে।
এই টাস্ক অ্যানালিসিস করে ফেলো কি করতে চাইছো। যেটা করবে তেঁতুল দিয়ে করলে তেঁতুলের দানা দিয়ে চষাবে কি করে তার টাস্ক অ্যানালিসিস। যদি তুমি লালিপাপ দিয়ে করো, লালিপাপ চষানোর পদ্ধতি কে ভাগ ভাগ করা, ওটা ভাগ করো, ললিপপ নিলে একটু টপিকটা সুবিধা উপরে হবে, লেখো, টাস্ক ললিপপের টেস্টটা তো অ্যানালিসিসটা ও চেনে, শিখেছো। হ্যাঁ, ললিপপের টেস্টটা তো ও চেনে, ললিপপ দিয়ে শেখালে মনে হয় শেখাও ভালো হবে না প্রথমে। শেখাও, লেখো লালিপাপ চষানোর পদ্ধতি বলে টাস্ক অ্যানালিসিস করে স্টেপ গুলো করো। এবার স্টেপ ওয়াইজ ধরে ধরে শেখাও, কোথায় ভার্বাল প্রম্পট লাগছে, কোথায় আচ্ছা আমি জেস্চার, স্টেপগুলো লিখে কোন স্টেপটা ভার্বাল আমি প্রম্পট দিলে উঠে গেছে, কোন স্টেপটা জেস্চার দিলে উঠছে। হুম 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 স্টেপটা লিখে আমি পাঠাই দিবনি, আপনি দেখে কারেকশন করে দিবেন আমাকে। পাঠাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আপাতত আর সমস্যা দেখছি না এই পর্যন্ত। তারপর আজকে কেউ নাই, লোকজন সব অ্যাবসেন্ট আজকে। রিমিকি রামু নেই, না কাউকে দেখছি না। তাহলে দাদার কে পেছনে, আছে যে দাদার পেছনে এটা কি সবজি আলু? যাচ্ছি আলু ভাজা খেতে। হ্যাঁ, মানে সবজি আলু কিনতে হবে এরকম কোনো ব্যাপার নাকি? কিসে? দাদার পেছনে, শেখরদার পেছনে সবজি ও, আলু। ফ্রুটস আর ভেজিটেবলস এর নাম শেখাচ্ছিল। নিখাত। আজকে তো নাই কেউ, মানে খুবই কম। আমি আসলে আমরা বেশি দূর করতে পারিনি, আমরা করেছি অ্যাক্টিভিটিস আর হচ্ছে সোশ্যাল, এই দুটো করেছি। তোমাদের এর প্রাইমারি 1 আর প্রাইমারি 2 শেষ হয়ে গেছে, রিক্রিয়েশন পুরো? হ্যাঁ হ্যাঁ, ওগুলো পড়া হয়ে গেছে। আপনার সারহানের অ্যাসেসমেন্ট শুরু করেছি, সেখানে অ্যাক্টিভিটি আর হচ্ছে সোশ্যাল এই দুটো করা হয়েছে মাত্র। হুম, এবার অ্যাক্টিভিটি সোশ্যাল বলো। অ্যাক্টিভিটি সোশ্যালে ও হচ্ছে আপনার একটা মিনিট আমি একটু খুলে নিই। আমি কালকেও কিছুটা ডিসকাস করেছিলাম। হুম, প্রাইমারি 2 তাই না ওর? প্রাইমারি 1, প্রাইমারি 2। এটা পেজ নাম্বার থাকলে ভালো হতো না, পেজ নাম্বার নাই। পেজ নাম্বার আছে উপরে আপনার, যদি আপনি পিডিএফটা ফলো করেন তাহলে দেখেন যে উপরে পেজ নাম্বার আছে। না আমারটায় কোনো পেজ নাম্বার নাই। আপনার পিডিএফ না, পিডিএফ খুলছেন না, হুম, কি ফাইলটা জানি আমি পিডিএফ তো ফাইল পিডিএফ না? থেকে, জি পিডিএফ এর উপরে দেখেন না যে মনে করেন 33/120 এরকম নাই? না, আমি তো অলরেডি প্রিন্ট করে ফেলেছি। ও আচ্ছা, না প্রিন্ট করলে আসবে না। জি জি, এটা পেজ নাম্বারটা বসায় নিতে হবে, তাহলে একটু খোঁজাটা তাড়াতাড়ি হয়। আচ্ছা দিদি, এখানে আমরা দেখছি হুম, যে 1 থেকে 7 পর্যন্ত অ্যাক্টিভিটি পার্সোনাল, এখানে 1 থেকে 7 পর্যন্ত পারে। 1 থেকে 7 পর্যন্ত পারে, তারপর 8 নম্বরে দেখা যাচ্ছে যেটা কালকে বলছিলাম, ইটস অ্যাপ্রোপ্রিয়েটলি উইথ দ্য সাইড ডিশ সাচ অ্যাজ ব্রেড এন্ড জ্যাম, চাপাতি এন্ড কারি, ইডলি এন্ড চাটনি। এগুলো সে পারে, কিন্তু ডিপেন্ড করে তার খাবারটার উপরে। খাবারটা তার পছন্দের হলে সে করে, পছন্দের না হলে খায় না। তাহলে আমার যদি স্কিলটাকে রেডি করতে হয় তাহলে পছন্দের খাবার দিয়ে দিয়েই রেডি করতে হবে প্রথমে। পছন্দের ফিঙ্গার খাবার দিয়ে চিপস ভালোবাসলে ফিঙ্গার চিপস বানিয়ে দেওয়া,
এবং সাথে ছোট একটা বাটির সসটা দিয়ে রাখা পাশে, ফিঙ্গার চিপস গুলো সসে ডুবিয়ে খাবে। আচ্ছা, সসে ডুবিয়ে যেন খায়, সেটা ওর পছন্দের খাবার দিয়ে শুরু করতে হবে। একদম তাই, যদি কাজটাকে শেখাতে চাই, রেগুলারিটি মেনটেন করতে চাই, তাহলে ওই পছন্দের খাবার। আচ্ছা, মঞ্জুর ভাই বলছে প্রবেশ করতে পারছি না, আইডি ভুল বলছে। আপনারা তো এই আইডি দিয়ে ঢুকলেন না, যেটা আমি এখানে দিয়েছি গ্রুপে? হুম হুম হুম। পড়ে যাবো। এরপরে তাহলে আমি বলবো যে এটা হচ্ছে পছন্দের খাবার দিয়ে শুরু করতে হবে না? হুম হবে, এটা গেল। ও যেন মানে তরকারি অথবা সসে ডুবিয়ে খেতে পারে, তাই না? নয় হুম নম্বরটা একদম। 9 নম্বরটা হচ্ছে ইটস বাই হিমসেলফ উইথ ফিঙ্গার্স ওয়েন ফুড ইজ মিক্সড এন্ড গিভেন। এটা হচ্ছে এনই, মানে এক্সপোজার দেওয়া হয়। আরেকবার বলো। মানে খাবার মিশিয়ে দিলে সেই খাবারও খেতে পারে, নিজে নিজে ফিঙ্গার খেতে পারে, দিয়ে। নিজে নিজে খেতে পারে। যে ভাত টাত মিশিয়ে মিশিয়ে দেওয়া হলো, তো কিন্তু সমস্যা হচ্ছে ওই যে আপনার সাধারণত ওই টাইপের বাচ্চা যাদের ওই যে চ্যাটচেটে খাবার নিয়ে আপনার ইয়ে আসে, এমন চেহারা করে মনে করে যে এটা খুব বাজে একটা জিনিস, হাতই দিতে চায় না। মানে ভাত টাত মাখিয়ে দিলে ও ভাতে হাতই দেয় না। এবং নট অনলি ও দ্যাট, ও কিন্তু ভাত কিন্তু গিলে ফেলে, চাবায় না। অন্য কিন্তু অন্য অন্য জিনিস কিন্তু সুন্দর করে চাবায়, কিন্তু ভাত দিলে মুখে মধ্যে গিলে ফেলে। মানে সে রাখতেই চায় না মুখের মধ্যে ভাত। যে কোনো মাংস টাংস দিলেও তাই? না না, ওগুলো খাচ্ছে সুন্দর মতো, শুধু ভাত। মা প্রবলেম মাংস দিয়ে ভাত মাখিয়ে দিলেও তাই? তাই, ও মুখে দিলেও করে খেয়ে ফেলে, মুখে রাখে না। এটা কি তার সেন্সরি প্রবলেম নাকি? এটা এমনি করে, বিরিয়ানিতেও তাই করে। শোন না, বা পোলাওটা মনে হয় না, পোলাওটা মনে হয় একটু সময় নিয়ে খায়। ভাত। ও পোলাও বিরিয়ানি এগুলো খাবে, ভাতটা ভালো লাগে না, তাই ওরম ভাবে করে খায়। তাহলে এটা কি করা ভাত যায়? এরম খাওয়ার স্বভাব অনেক বড় বড় ছেলে মেয়েদের আছে। তাহলে এটাকে গোলটা কিভাবে নেওয়া যায়? যে খাবারটা মিশিয়ে গোলটা দেওয়া। যদি তুমি ভাতে নাও, ভাতটা চিউ করে খাবে, মিক্স করতে শেখাও। সেটা যদি নিজের আঙুল দিয়ে পারে আঙুল দিয়ে, নাহলে চামচ দিয়ে তরকারি একটু একটু করে নিয়ে মানে ভাতটা আমরা আপনার আপনার ওকে ভাত এবং তরকারি একসাথে দিয়ে দিব, বলবো যে তুমি মিক্স করো। মিক্স করো। এবার হাত দিয়ে যদি মিক্স করে মিক্স করলো, যদি হাত দিয়ে না করে চামচ দিয়ে মিক্স করলো। এবার তরকারিটাও বাটি থেকে ও যাতে একটু একটু করে চামচ দিয়ে তুলে তুলে নেয়, সেটা হলে খুব ভালো হয়। একটু একটু করে চামচ দিয়ে প্রথমে এমনি তুমি দিয়ে দাও, তরকারি একসাথে মিক্স করতে বলো, সেটা করবে। তারপরে ওটা স্টেবল হয়ে গেলে তখন তুমি পাশে বাটিতে দিয়ে দাও, এবার বাটি থেকে এক চামচ করে তরকারি তুলে ভাতের সঙ্গে মিক্স করে খাবে। আচ্ছা, মিক্সটা ওকে দিয়ে করাবো। একদম। এবার মিক্সটা যে করাবে তার একটা তোমার করো, টাস্ক অ্যানালিসিস। আচ্ছা, বলে কি বাজে বাজে টাস্ক অ্যানালিসিস দিচ্ছে, এমডিপিএস এ কত ইজি ইজি টাস্ক অ্যানালিসিস দিয়েছিল। এটা টাস্ক অ্যানালিসিস, তাই না? হুম। তারপর বলো। তারপরে 14-15 মানে পারে। 16 নম্বরটা কালকে আপনার সাথে আলোচনা হয়েছিল, যে আপনার ইয়েটা এটাও করাতে হবে। যে ও দেখা যাচ্ছে যে ইউরিনের পরে ও ক্লিন করতে পারে, কিন্তু অন্যগুলা পারে না। বা আপনি বলেছিলেন যে ডিফেকশন শুধুমাত্র যে বাথরুম তা না, হাতে কোনো কিছু লাগলে টাগলে বা কোনো ময়লা লাগলে সেটাও ও পরিষ্কার করতে পারে। সে এটাও গোল নেওয়া যায়, এই কাজগুলো করতে হবে, মানে এগুলা। গোল নেওয়া যায় না, গোল নিয়ে নাও। হুম। আচ্ছা, 18 নাম্বার বলছে ফিজিক্যাল প্রম্পটিং। 18 নম্বরটা যেন কি?
18 নম্বর বলছে যে ব্রাশেস টিথ উইথ টুথব্রাশ অর উইথ আ ফিঙ্গার ইউজিং টুথপেস্ট অর টুথ পাউডার। এটাকে ওর বাপ মাকে করিয়ে দিতে হয়, ও করে কিন্তু খুব একটা ভালো হয় না, আবার করে দিতে হবে। না করে তুমি লাস্টে দিও, আগে ও নিজে করুক, তারপরে তুমি লাস্টে ভালো করে একবার ঘষিয়ে দিও, কিন্তু ওকে দিয়েই আগে করাও। ভালো করে করতে পারবে না, কিন্তু ও নিজে আগে করুক, পরে ভালো করে তুমি করিয়ে দাও, তাতে অসুবিধে কিছু নেই। তারপরে 20 নম্বর ওয়্যারস ক্লোথস ইনক্লুডিং আন্ডারগার্মেন্টস এক্সেপ্ট বাটনিং। এটা হচ্ছে আপনার মৌখিক ভাবে বলতে হয়, ভার্বাল প্রম্পটিং। ওকে যদি বলো যে এটা করো এটা করো, তাহলে ও করে, নিজেই করে। তাহলে একদম ভার্বাল প্রম্পট দিয়ে বসে বসে করাতে হবে। 23 washes hands before washes hands eating snacks or food or after using toilet or when hands are dirty. হাত ধোয়াটা একা একা ওইটা দেখা যায় না। একটা জিনিস হয় যে খাবার তো ওকে খাইয়ে দেওয়া হয়, এই কারণে হাতের ধোয়ার প্রয়োজন হয় না, তার মানে হাত ধোয়ার অভ্যাসটা করাতে হবে, এটা একটা গোল, তাই না? একদম। এখন তো এই গোলটা শেখানো তো ভীষণ সোজা। একটু পর পর যাও হ্যান্ড ওয়াশ করেছো, হ্যান্ড ওয়াশ করো, টাওয়েল দিয়ে হাতটা ভালো করে মোছো। আচ্ছা 24 নম্বর সেম ওয়াশেস ফেস উইথ সোপ এন্ড ওয়াটার, সেম, এটাও গোল হিসেবে নিতে হবে, তাই না? একটু এক্সপোজার দেওয়া হয়নি। এবার ধোবে শুধু জল, আগে তো শুধু জল দিয়ে ধুলো, এখন সাবান আর জল দুটো দিয়েই ধুতে পারে। এবার কি শুধু জল দিয়ে ধোয়া আর সাবানটা লাগানোর পরে জল দিয়ে ধোয়া, ওটা স্প্যানটা বাড়ানো হয়। স্প্যান বাড়লেই তবে অতক্ষণ ধরে হাত ঘষে ঘষে ধুতে পারবে, না হলে সাবান লাগা অবস্থায় বেরিয়ে চলে আসবে। এইটা দেখার জন্য এটাকে করে। ওয়াইপস হ্যান্ডস এন্ড ফেস আফটার ওয়াশিং, এটা হচ্ছে ভার্বাল প্রম্পটিং লাগে, মুখে বললে তারপরে করবে। তাহলে এবার মুখে বলতে হবে, বলে যেতে হবে, কাজটা করিয়ে যেতে হবে। 26 নম্বর ক্লিনস নোজ উইথ এ হ্যান্ডকারচিফ ওয়েন নিডেড। আপনার টিস্যু, হ্যান্ডকারচিফ না টিস্যু, যেটা একদম ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে এটা ক্লিয়ার করে শেখাতে হবে। এতগুলো এতগুলো কি গোল নিব আমরা, নাকি কয়েক দুইটা তিনটা করে? না, তুমি এগুলো আগে মার্কিং করো, তারপর দুটো দুটো করে গোল নিয়ে কাজ করবে। আচ্ছা, এখন 27 হচ্ছে অ্যাপ্লাই সোপ অন দ্য বডি ওয়াইল বাথিং, আর একটা হচ্ছে ওয়াইপ সেলফ উইথ এ টাওয়েল আফটার বাথ। এই দুটো মা বললো যে এটা এই দুটো শেখানো হচ্ছে, মানে হ্যাঁ, এই দুটো সময় আরম্ভ করেছে লকডাউনে। 29 হচ্ছে অ্যাপ্লাইজ পাউডার, এটা কখনো আমাকে ভিডিও করেও পাঠিয়েছে, সুন্দর চান করছে মগ ধরে। অ্যাপ্লাইজ পাউডার এটা কখনো করা হয় নাই, দেয়া হয় নাই। আর একটা হচ্ছে যে আপনার combs or brushes hair, ওটাও স্টার্ট হয়েছে, করানো হয় নাই, এই দুটোই কোনোটাই করানো হয়নি। ওটা স্টার্ট হয়েছে তো, চুল আঁচড়ানো। এটা স্টার্ট হয়েছে, আমাকেও বললো যে না এটা করানো হয়, নিজে নিজে করে না। না, নিজে নিজে করে না, কিন্তু স্টার্ট করেছিল। শামীমা আপা আছেন? মঞ্জুর ভাই একদমই জয়েন করতে পারছেন না। জি জি ভাই। আচ্ছা, মঞ্জুর ভাই জয়েন করতে পারছেন না কেন? একই তো আইডি দিয়ে জয়েন করতে। আমারও ইনভ্যালিড আইডি দেখাচ্ছে। ভাই তিনটে দুটো 3 দিচ্ছেন, এখানে তিনটে 3 হবে। 333 তারপর 8, এইটা দিয়ে তারপর আমারটা এটা হচ্ছে 33 আর 8 হয়ে গেছে 333। আমি লিখে দিলাম তো তিনটে 3। জি, আপনারটা হচ্ছে আমি জয়েন করলাম 3338। মঞ্জুল ভাইয়ের আমি লিখে দিলাম, আপনি একটু লিখে দিন, দেখুন উনি লিখে পাঠিয়েছেন। এক মিনিট। এটা কি 3-4 এর ব্যাপার না তো? ওই ইয়েটা কি বলে, ওই লিংকটা ক্লিক করলেই তো হয়ে যাওয়ার কথা। না, আইডিটা দিয়ে ঢুকতে হচ্ছে মনে হয়।
সেটা তো ওখানে আছেই, আমি তারপরে দিয়ে দিচ্ছি। একটা মিনিট। লিখে দিয়েছেন? 70 আমি দিচ্ছি এইটা। আর পাসপোর্ট হচ্ছে 299। ও দিদি, একটা আপডেট আছে। কিরকম? সেটা হচ্ছে চেন্নাই ভিত্তিক একটা আপনার ফার্মাসিউটিক্যালস, হ্যাঁ, হুম। ওরা এই ব্রেন জাতীয় ওষুধ বানায়। আচ্ছা। ব্রেনের, তো ওগুলো আমাকে প্রায় 2-3 দিন ধরে নক করছিল, আমাদের সাথে কথা বলতে চায়। তো আমি তো একটু সাবধান হয়ে গেছি, কারণ যদি ওষুধ হয়, আমরা মানে কোনো ওষুধ তো আমরা না জেনে শুনে প্রমোট করতে পারি না, একদম না। পারি না। তো এটা গেল 29 আর 30। মঞ্জুর ভাই তো আবার দেখলাম জয়েন করেছেন, কিন্তু ওনার প্রবলেমটা কি হচ্ছে, নেটওয়ার্ক খুব উইক নাকি? মানে ওনার কিন্তু প্রায় 3বার দেখালো যে জয়নিং, মানে আসছে, আমি অ্যাডমিট করছি, উনি জয়নিং দেখাচ্ছে কিন্তু জয়েন করছেন। হুম। যাই হোক, পরেরটাই গেলাম 29 আর 30। আমার যেটা 29, আচ্ছা 20 গেল। এবার যে সোশ্যালে আপনার 6 নম্বর হচ্ছে ওয়েটস ফর হিজ টার্ন ইন দ্য ক্লাসরুম, প্লেগ্রাউন্ড অর ডাইনিং টেবল। এইটা ও আসলে মানে অকেশনালি করে, কখনো করে কখনো করে না। আর এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয়ে যায়, যেটা যে কোনো রেস্টুরেন্টে নিয়ে গেলে হয়তো খাবার অর্ডার দেওয়া হলো, তখন সে ওয়েট করতে পারছে না, অন্য কোথাও চলে গেল, অন্য কোনো খাবারে হাত দিল। এখন ওর মায়ের কথা যেটা, যে সেটা কখনো কখনো এমন যদি হয় যে একটা বড় গ্রুপের সাথে রেস্টুরেন্টে গেল, তাদের সাথে মোটামুটি ও মোটিভেটেড, তখন আবার এটা করে না, বসে থাকে, ওয়েট করে খাবারের জন্য। তো আমি এখানে একটা সি দিয়েছি। হ্যাঁ। এখন বাসায় তো এটা আসলে এই কালচারটা নাই, সত্যি কথা বলতে এটা করা হয় না, এটা খুবই জরুরি, কিন্তু হয় না। বাসায় এক একদিন এক এক সময় খায়, আর যেহেতু আমি থাকি না, এটা আসলে হয় না যে ও টেবিলে বসে খেলো, খাচ্ছে। ওর খালা আসলে খালার মেয়েকে ধরেন টেবিলে বসে খাওয়াচ্ছে, তার পাশে বসে যায়, ওর মা খাওয়াই দিচ্ছে, তখন বসে। কিন্তু অন্য সময়গুলোতে দেখা যাচ্ছে ওর মা বা কেউ একজন ওকে বেডরুমে নিয়ে এসে মানে খাওয়াচ্ছে। তো এইটা মানে অকেশনালি হচ্ছে, খাবারের টার্নের জন্য বা খেলার টার্নের জন্য, নিজের টার্নের জন্য ওয়েট করা, সেটা কি করা যায়? এটা কি গোল? সেটাকে অকেশনালিটাকে রেগুলারাইজ করতে হবে, খেতে টেবিলেই বসাতে হবে এবং ওয়েট করতে হবে। ও কোনো কিছু চাইলে একটু পরে দিতে হবে, আগে এটা দিয়ে খেয়ে নে তারপর দিচ্ছি। এই যেগুলো অকেশনালি করছে সেগুলো মক এনভায়রনমেন্ট করে দিলেই সাথে সাথে উঠে যাবে জায়গাগুলো, আচ্ছা ঠিক আছে, বেশি সময় লাগবে না। কিন্তু ড্রিলিংটা রেগুলারলি করতে হবে, তো এটা একটা অসুবিধা। কত পেজ নম্বর আপনি পড়ছেন? এটা দাদা আমার পিডিএফ এ আছে 45। আচ্ছা, নেক্সট হচ্ছে 7 নাম্বার। shares his things like pencil, books, eraser, toys and eatables when requested by his classmates or others. তার নিজস্ব জিনিসগুলো সে শেয়ার করে যদি ইয়ে হয়, এটা ওর মা ইটেবল পছন্দের খাবারটাও। হ্যাঁ, পছন্দের খাবারটাও। ওই বললাম না যে ও আপনার ফ্রাইটা কাউকে সাথে শেয়ার করে না। এবার ওর প্লেটে ফ্রাই দিয়ে সবাইকে সার্ভ করিয়ে তারপর ওকে খেতে দিতে হবে। পরে তুমি প্রথম ওকে প্লেটে দাও, এবার ওর প্লেট থেকে সবাইকে ও রিকোয়েস্ট করবে যে নাও নাও, সবাই নেবে। নেওয়ার পরে তুমি পরে কিছু আরেকটু লাগবে তোমার বলে আরেকটু বেশি ফ্রাই দিয়ে দাও, তাতে অসুবিধে নেই, কিন্তু ফার্স্ট শেয়ারিং ওকে করতেই হবে। তার মানে কি আমরা ওকে শেখাবো যে তোমার হাতে প্যাকেট আছে বা প্লেট আছে, তুমি যে আপুকে দাও একটা, এভাবে ওকে ওকে দিয়ে শেখাবো? হ্যাঁ, সবাইকে রিকোয়েস্ট করো এবং সবাই ওর প্লেট থেকে তুলে খাও। আচ্ছা আচ্ছা। খাওয়ার পরে ওর জন্য একটা বাঁচিয়ে রেখে বাকি সব খেয়ে নাও। এবার ও একটা খাওয়ার পরে তোমার আরেকটু লাগবে, আমি আরো 5টা দিয়ে দিলাম। যে 5টা 5জন খেয়ে নিল, ওই 5টা আমি পরে এরম ভাবে পুষিয়ে দিলাম, কিন্তু প্রথম শেয়ারিং আমাকে করাতেই হবে। আচ্ছা, তারপর ওকে দিয়ে এক ধরনের সার্ভ করাবো আমরা প্রথমে।
এটা ঠিক সার নয়, তুমি একটা প্লেটে খাবার দিলে এবার ওটাকে শেয়ার করলো, এবার যাও সবাইকে দিয়ে খাও, দিয়ে খেতে হয়, প্লেট থেকে একটা একটা করে সবার হাতে দিয়ে দাও, তোমার যেটুকু আছে খেলে, এবার যেটুকু আছে এটা তুমি খাও, খাওয়ার পর তোমার আরেকটু লাগবে আমি আরেকটু দিচ্ছি বলে আবার আরেকটু দেওয়া, মানে যেটুকু শেয়ার করলো সবটাই তুমি ওকে আবার পুষিয়ে দিলে, কিন্তু ওটা ওকে বুঝতে দিলে না তুমি পুষিয়ে দিয়েছো। তুমি সার্ভ মানে ওর একটা শেয়ারিং স্কিলটাকে ডেভেলপ করবার জন্য ওকে দিয়ে সবাইকে শেয়ার করালে ওর খাবারটা, যেহেতু ওই পকোড়া ফকোড়া গুলো করে না, ফ্রাইড জিনিসগুলো। এই হচ্ছে ব্যাপার। ওই তুমি যখন পরে দেবে আর একটু লাগবে না আর একটু খা, তখন ও বুঝবে যে না আমি চাইলে আবার পাবো। তারপরেই দেখবে একটা খুব সুন্দর জিনিস হবে, তুমি আমাকে দাও তাহলে তোমাকে দেবো। সাহান এইটা করবে যে আগে দাও আমার বাটিতে, তারপরে আমি তোমাকে দেব, এই চালাকিটা করবে। পরের পয়েন্ট আবার 9 নাম্বার। আচ্ছা 8 নাম্বার বলছে যে ভার্বাল প্রম্পটিং লাগে। 8 নাম্বার কি? গ্রিটস টিচার্স অর এল্ডার্স ইন স্কুল অর অ্যাট হোম। এটা মুখে বলে দিলে সে করে, সালাম দাও ই করো তখন দেয়। কিন্তু তাহলে এটা ভার্বাল প্রম্পট লাগছে, তাহলে এটা ভার্বাল প্রম্পট। নাহলে কেউ এসছে কি করতে হবে, ও যদি সালাম দিতে হবে না, দিস ইজ কল্ড ক্লুইং। শুধু সালাম বললেও বোঝে, কিন্তু নিজে থেকে দিচ্ছে না, সালামটা বলতে। ওটাই তো, এবার ক্লুইং এ দাও, ভার্বাল প্রম্পট দিয়েছো তো, এবার ক্লুইং এ যাও। কিভাবে যাবে, কি করতে হবে ওকে জিজ্ঞেস করো, কি করতে হবে, কি করতে হবে, সালাম করতে হবে না, সালাম দিতে হয় তো, দিস ইজ কল্ড ক্লুইং, তো দাও। মানে জাস্ট ক্লুইং এ টার্ন করছো তুমি ভার্বাল প্রম্পট থেকে ক্লুইং এ, এই কমিউনিকেশনটা তৈরি করো। Number 9, when gives a chance, makes a choice between two activities or between two items. এটাও occasional, কখনো করছে কখনো করছে না। কিরম ভাবে করাচ্ছ একটু জানতে হবে। আমি যতদূর জানি যে ড্রেস মানে দ্যাট ইজ ড্রেসের একটা কাজ করানো হয়, যে গোসল করার আগে ঠিক করা হয় যে তুমি কোনটা পরবে, হ্যাঁ সেটা কখনো করে। ওর একটা ব্যাপার কি সাধারণ একটা বিষয় হচ্ছে সবগুলোতেই খুব অস্থির টাইপের। তো মনে করেন যে এসে এগুলো হাত দিয়ে এরকম করলো, দেখায় দিল যে এটা, বা চিৎকার দিয়ে লাফায় দিল, এরকম মানে ধীর স্থির না। হ্যাঁ এখন এটা এক্স্যাক্টলি আমার একটু শুনতে হবে ওর মায়ের কাছে। তুমি ওকে বলবে লাফাবে না, এবার ওটা তো তুমি সব দিকেই, কোন পেন্সিলটা নিবি, কোন পেন্সিলটা নিতে চাও সেই পেন্সিলটা নাও, কোন খাবারটা খেতে চাও তুমি সেটা খাও। এমনিতে আপনার এমনি দুটো এরকম চয়েস দিলে ও হাত দিয়ে নেয়, সেই সেন্স তার আছে, সেটা তো আছেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ধরেন সেটা ক্লুইং অকেশনালি করে, এটা অ্যাটেনশন বাড়বে, ভার্বাল প্রম্পটিংটাও বাড়বে। বারবার জয়েন করছে মঞ্জুর ভাই। না এখানে আমার কাছে মনে হচ্ছে পাসওয়ার্ড বা এর সমস্যা না, কারণ লিংক বা পাসওয়ার্ডের সমস্যা কিন্তু এই যে উনি মানে জয়েন করতে এসে কেটে যাচ্ছে। মঞ্জুর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন ওই যে হচ্ছে, আচ্ছা আমি যে আপনি কিন্তু প্রায় 4-5 বার আমি অ্যাডমিট করেছি, মানে আপনি যখন জয়েন করতে যাচ্ছেন তখন কেটে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি ওই যে পরে যে আপনার লিংক দেওয়া ছিল ওটা এই করলাম, এখন এটা হয়েছে। আপনি 2টো 3 করেছেন, 3টে 3 পরে 8 হবে। 3টা 3 পরে 8 মানে মিটিং আইডিটা, মিটিং আইডি আমার তো যে 814 তারপরে 7033 70663338। ওটা আমার কাছে মনে হয়েছে এটা নেটওয়ার্কের প্রবলেম, কারণ আপনি কিন্তু এখানে আসছেন, আপনি এখানে কিন্তু ঢুকতে যাচ্ছেন, আপনাকে দেখা যাচ্ছে, কিন্তু আমি যখনই অ্যাডমিট করি এরপর আপনি নাই হয়ে যাচ্ছেন, মানে ইয়া না, স্টেবল না নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝে নেটওয়ার্ক, এটা মনে হচ্ছে নেটওয়ার্ক। আদারওয়াইজ সব আমার একটা অসুবিধা হচ্ছে, আমি যদি এখন লিংকটা চেঞ্জ করি তাহলে সবাইকে আবার না ঠিক আছে, এখন পাচ্ছি আমার মনে হয়। না ঠিক আছে। 11 নাম্বার হচ্ছে asks for permission to use a toy or other material which does not belong to him.
এটা তো ও একেবারেই পারে না। তো এই ক্ষেত্রে আমরা কি দিব? যতক্ষণ না জিজ্ঞেস করবে ততক্ষণ নেওয়া যাবে না। জিজ্ঞেস করো, চিৎকার করবে। জিজ্ঞেস করো মানে কি, ভার্বাল প্রম্পট, ভার্বালি বলো, না হলে জেস্চার করে দেখাও, নেবো। কিন্তু এই মুহূর্তে আমরা কি দিব? আমি দিয়েছিলাম মাইনাস, আপনি বলো যে মাইনাস দেওয়া যাবে না, তাহলে কি এটা এলই হবে, নট এক্সপোজার? একদম নট এক্সপোজার, ও এক্সপোজারই তো সেরকম ভাবে পাচ্ছে না। বাস বাস, ঠিক আছে, ওকে। এগুলো হলো নাম্বার 15 16 এ মাইনাস দেয়া আছে, এই দুটো একটু দেখি। আমি তখন বুঝতে পারিনি মাইনাস দিয়ে। 15 হচ্ছে মেইনটেন্স অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার্স when taken to ফাংশন। কোন মানে অনুষ্ঠানে নিয়ে গেলে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার্স সে মেইনটেইন করতে পারে। এটা তো সে পারে না। হয়তো গিয়ে সে কি করলো, ধরো একটা বিয়ের প্রোগ্রামে ও গিয়ে একটা চিৎকার দিয়ে কোন একটা কর্নার চলে গেল, কোন একটা কিছুর উপর দাঁড়ায় থাকলো, বা এর ভিতরে যদি কারোর সাথে পরিচয় করা দেওয়া যায়, সালাম দেওয়া, সেটা সালাম দিবে, কিন্তু দেখা যাবে হাসবে বা চিৎকার করবে, যেটা নর্মাল একদম মানে টিপিক্যাল অটিজম বাচ্চারা করে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? অ্যাপ্রোপ্রিয়েট ফাংশন ম্যানার মেইনটেইন করে না, তাহলে কি বলবো আমরা? এই ক্ষেত্রে তুমি নেগেটিভ দেবে। তুমি এক্সপোজার দিচ্ছ কিন্তু করছে না, বারবার বুঝিয়েছো তাও করছে না, এক্ষেত্রে মাইনাস দেবে। যেমন মনে করেন যে চেয়ার দেওয়া আছে অনেকগুলো, সবাই বসছে, ও বসবে না। ওর জন্য আমাদের যেটা করতে হয় যে আমরা একজন বসে আর একজন ওর সাথে, হয়তো যেমন এয়ারপোর্টের যে আপনার সিকিউরিটি চেকের পরে যে আমরা যে গেটে যে ওয়েট করতে হয়, ওখানে একটা অসুবিধা হয়ে যায় আমাদের জন্য, কারণ ও তো তখন তো ইচ্ছা মতো বেরোনো যায় না, চাইলেই বেরোনো যায় না। তখন কি হয় যে আমরা দেখা যাচ্ছে ও গ্লাসের কাছে গিয়ে প্লেন দেখছে বা এ করছে। এটা আমি আরো 1-1.5 বছর আগের কথা বলছি। এখন কি অবস্থা কেমন হয়েছে, কারণ যেহেতু ও তো বড় হচ্ছে, তখন একজন আবার দৌড় দিয়ে চলে গেল, তার পিছিয়ে পিছিয়ে দৌড়ালাম, আবার কখনো কখনো একটু বসে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো এটা তো আসলে ম্যানারটা তো হলো না, অন্য বাচ্চা করছে বা আমার সাথে বসে থাকছে। হ্যাঁ, এবার কি করতে হবে বলো তো? ওকে বসিয়ে রাখতে হলো, ওর পছন্দের খাবারগুলো সাথে নাও। না, সেটা দেওয়া হয়, কিন্তু খাবার কতক্ষণ? অনেক জায়গায় ওরম ভাবে দেবে না, হ্যাঁ হ্যাঁ, যেই উঠে যাচ্ছে বস তাহলেই পাবি। না না, সে যথেষ্ট চালাক, সে খাবারটা অতটুকু সময় সে বসে থাকবে, খাবার শেষ তখন দৌড় দিবে, আপনি তো পুরো টাইম খাওয়াতে পারবেন না। হ্যাঁ, সে আমি জানি যথেষ্ট চালাক, ওইটুকু বুঝে সে যে এই খাবার তো দিবে না, এইটুকু সে জানে, এর জন্য বসবে না ওই জন্য বেশি করে দেওয়া যাবে না। ধরো তুমি একটা চিপস কিনলে, একটা চিপস বার করে দাও, এটা খাও বসে বসে, বসা হয়ে গেল, ওয়েট, উঠলেই কিন্তু চিপস দেবো না, সব প্যাকেট খেয়ে নেবো, বস। এখন বাধ্য হয়ে যখন একদম সিচুয়েশনটা খুবই ইতে চলে যায়, অনেকে অন্য সময় বিরক্ত হয়, কিছু কিছু প্রসিডিং, এবার কি এই বিহেভিয়ারটা করে, এবার তো আমাকে চ্যানেলাইজ করতে হবে। আমরা এবার আমি চ্যানেলাইজ করাবো কি করে, সেটা তো আমাকে প্ল্যান করতে হবে। কখনো ট্যাব দিয়ে বসিয়ে রাখি আমরা, মানে বাধ্য হয়ে কি করবো তখন? হ্যাঁ, ট্যাব দিয়ে বসিয়ে রাখো, কোনো অসুবিধা নেই। ট্যাব দেখলে বসে। তারপরে যে প্লেনে একটা লম্বা সময়, আমাদের ধরেন সৌদি বাংলাদেশে প্রায় 6 ঘন্টা সময় লাগে, আমার রিয়াদ ঢাকা 6 ঘন্টা টাইম। তো এগুলো তো খুব কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে যে অত চাপা জায়গা, এগুলোর মধ্যে তো ইয়ে হয় না, মানে দ্যাট ইজ ও ইয়ে থাকে না। আচ্ছা, এরপরে 16 নাম্বার যেটা। আচ্ছা দিদি, আমার একটু জিজ্ঞাসা। হ্যাঁ বলেন। হচ্ছে যে আমার ছেলেটা আমি দেখি এমনি ওই কোনো অনুষ্ঠানে নিয়ে গেলাম, হঠাৎ করে এত বিকট আওয়াজ করে, হঠাৎ করে এইটাকে কন্ট্রোল করতে পারি না। ওটা অ্যাংজাইটি হয়, সেই সময় কি করবে বুঝে উঠতে পারে না, তখন এই এটা করে, ম্যাক্সিমাম বাচ্চা করে। সারহানও তখন সেই যখন অ্যাংজাইটিটা হয়, অ্যাংজাইটিটা কি করবে তখন বুঝতে পারে না, তো সেটা করে। তো তার জন্য অনেকগুলো চিৎকার করলে, তোমার পছন্দের জিনিস আছে দেবো না, এটা হতে পারে। বা অ্যাংজাইটি, তোমার অ্যাংজাইটি হয়েছে, হাতে সফট বল দিয়ে দাও, সফট বলটাকে স্কুইজ করো, রিলিজ হও। এরকম সব মানে অল্টারনেটিভ কোনো কিছু ওয়ে আউট বার করতে হবে যেটা ওকে প্লেজার দেয়। একটা জিনিস হলো, আমি যেটা দেখছি যে কিছু কিছু কন্ট্রোল, যেমন আমি প্রতিদিন হাঁটানোর পর 1 গ্লাস শরবত তৈরি করি, সেটা করতে যতটুকু সময় লাগে
সে আগে জোর করেই তৈরি হওয়ার আগেই নিয়ে খাওয়ার চেষ্টা করতো। গত 15-20 দিন পরের থেকে ওই বসায় রাখতাম, না তুমি একটু অপেক্ষা। আমি শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক আটকে গেছে। আর আর কেউ কিছু বলতে চাচ্ছিলেন? বলতে পারেন, কে আর কেউ মনে কথা বলতে? জি দিদি, আমার একটা জিনিস জিজ্ঞাসা ছিল, যেমন ওই যে বসে থাকার সমস্যাটা তো আমাদেরও হয়। ও যেমন একটা ফিতা নিয়ে হাতে ঘুরাই বা একটা কাগজ নিয়ে হাতে ঘুরাই, এখন বাইরে কি আমি ওই টাইপের কিছু দিয়ে ওকে বসিয়ে রাখতে পারি? যদি সেরকম হয় প্রথম প্রথম ওটা দিয়ে বসিয়ে রাখতে হবে, তারপরে আস্তে আস্তে ওটাকে তুলে নিতে হবে। ধরো আধ ঘন্টা বসিয়ে রাখতে চাও, ওই 10 মিনিট 15 মিনিট অন্তর ওই হাতের কাগজটাকে সরিয়ে নিয়ে ও যদি 2 মিনিট ওটা ছাড়া বসে, তাহলে বুঝবে যে হ্যাঁ বসছে। আবার হাতে দিলে, আবার হাত থেকে সরিয়ে নিলে। ঠিক চিপসও যদি তুমি দাও, চিপসটা রিওয়ার্ড, ফিতে বা কাগজ সেটা রিওয়ার্ড, এগুলো তুমি ইউজ করো, কিন্তু টাইম টাইম ওটাকে ওমিট করতে শুরু করো। স্প্যানটা যত বাড়বে, টাইমটা যত বাড়বে, ধরো এক্ষুনি একটা চিপস খেলো, তার 3 মিনিট 4 মিনিট, এখন 3 মিনিট অন্তর একটা চিপস দিলে, পরে 6 মিনিট অন্তর একটা চিপস দিলে, 6 মিনিট অন্তর বসবে, তারপরে 10 মিনিট অন্তর একটা চিপস দিলে বসে থাক। উঠলেই কিন্তু দেবো না, ঠিক আছে আমি এবার কাগজটা কেড়ে নেবো, বা চিপসটা খাচ্ছে হয়তো, আরে ঠিক আছে মুখ থেকে কেড়ে নেবো, উঠেছিস কেন, মুখ থেকে কেড়ে নেবো, খেতেই দেবো না। চিৎকার করবে, কাঁদবে, একদম ইগনোর, মুখ ঘুরিয়ে থাকবে। চিৎকার করছিস কর। ও প্রথম প্রথম ওই মানে এতে গেলে, কোনো এনভায়রনমেন্টে গেলে সেখানে এরকম অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করবে, জেদটাকে ফলানোর চেষ্টা করবে, তারপর আস্তে 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 এই জেদটা রিডিউস হবে। তবে কোথাও বেড়াতে যাওয়ার আগে, কোথাও কিছু নিয়ে যাওয়ার আগে, এই বিয়ে বাড়িতে যাব, মাইক বাজবে, সাউন্ড হবে, সাউন্ড এডিটেশন, লাইট এডিটেশন আমাদের অটিস্টিক বাচ্চাদের থাকে। যদি মনে করো কোনো একটা ধিমি মিউজিক বাচ্চা শুনতে পছন্দ করে, ইয়ারফোন দিয়ে ওই মিউজিকটা ফোন দিয়ে চালিয়ে দিতে পারো, কানে ইয়ারফোন লাগিয়ে, তাতে ওই ওই গানের আওয়াজ, এই আওয়াজ মানে হাই যে ভলিউমের সাউন্ড, সেগুলো যেগুলো বাচ্চাকে ইরিটেট করে সেগুলো অনেকটা রিডিউস হবে। কিন্তু তাও ওকে বোঝাতে হবে যে এরকম এনভায়রনমেন্ট হবে, এরকম ভাবে আমি যাব, এরকম ভাবে থাকবো, আবার এরকম সময় ব্যাক করে চলে আসবো, তুমি কিন্তু বসে থাকতে হবে, না বসে থাকলে আমি তোমায় চিপস দেবো না। এবং ওখানে যাওয়ার পরে বলবে আমি তোমায় বলেছিলাম না বসে না থাকলে চিপস দেবো না, এই যে রিলেট করিয়ে দেওয়া ওই কথাগুলোর সঙ্গে, আমি বলেছিলাম না আমার পাশে বসো তবে তুমি চিপস পাবে, আমার পাশে বসো। কোনো নেমন্তন্ন বাড়িতে গেলে সেখানে চিকেন পকোড়া আছে, সারান খেতে ভালোবাসে, পকোড়া নিয়ে এসে একটা একটা দেবে, খাইয়ে দেবে না, ওর হাতে একটা দিয়ে দেবে, খা, না হলে আর প্লেটটা তোমার হাতে ধরে রাখবে। বসো, বসে খেতে হয়, উঠে গেলি তো তাহলে আর এটা আমি খেয়ে নেবো। সেটাই হয়, সেটাই হয়। আমার নয় ওর মায়ের হাতে কোনো না কোনো একটা খাবার ধরাই থাকে, এটাই হয়। আমাদের তো এখন বাইরে যাওয়া টাওয়া এগুলো তো ওই ওদের কাজ, ওকে দেখে রাখা এটাই তো আমাদের কাজ। হ্যাঁ। এটা একটু একটু করে নিয়ে বেরো, হুম। আর এটা করতে করতে নিয়ে বেরো, রিডিউস হবে। 16 নম্বরটা হচ্ছে টেক্স কেয়ার অফ হিজ ওন বিলঙ্গিংস ইন স্কুল। এইটা তো আসলে হয় না, এবং এটা তো এক্সপোজার দেওয়া হয়নি। কারণ হচ্ছে কি, যে স্কুলে ওকে দিয়ে দেওয়ার পরে বেসিকলি তো ও টিচারদের হাতেই থাকে। হ্যাঁ। এবং সেখানে আহ সম্ভবত একটা ক্যাবিনেট টাইপের আছে, ও ব্যাগ ক্যারি করে। ধরেন রাস্তা থেকে নেমে স্কুল পর্যন্ত ঘাড়ে ব্যাগ থাকে, বা বাসা থেকে নেমে সিঁড়ি দিয়ে নামে ব্যাগ কাঁধে নেই না, এটা ঠিক আছে। কিন্তু ওখানে গিয়ে যে বিলঙ্গিংটা, সেটা তো কিভাবে কি করে আমরা জানি না। তো এটাকে নট এক্সপোজারই বলতে হবে, আমরা কখনো চেষ্টা করি। এটা একবার স্কুলের সঙ্গে জিজ্ঞেস করে নিও। হ্যাঁ, ওকে একটু জিজ্ঞেস করতে হবে যে কি করে আসলে। 17 হচ্ছে ask for assistance when injured by others। এটা আমরা কালকে বলেছিলাম যে এই ক্ষেত্রে যেটা করে,
যে ও তো বলে না, ও হাত নিয়ে গিয়ে, মায়ের হাত নিয়ে, তার হাত নিয়ে গিয়ে ওই জায়গাটায় নিয়ে যায় যে আমি এখানে ব্যথা করছি। 22 নাম্বার হচ্ছে says or uses gestures such as asking, shaking head appropriate for no and yes, hand gesture for calm, give, sleep, tata. এটা সে অকেশনালি করে, কখনো করে কখনো করে না, মুডের উপরে নির্ভর করে। এইটা রেগুলারাইজ রুটিনে ফেলবে। তামান্না ম্যাম, তোমার অ্যাসেসমেন্ট হয়ে গেলে ডেইলি রুটিন একটা স্টার্ট করো। যে আমি তো ডেইলি রুটিন এর আগে একটা করছি, সেটাই তো মোটামুটি মেনটেন করি। যেদিন ঘুমটা ভালো হয়, ঘুমটা ইয়ে হয়। এই টাস্ক গুলো ডেইলি রুটিনের মধ্যে ফেলো, যে টাস্ক গুলো গোল নিচ্ছ আচ্ছা আচ্ছা, সেগুলো ডেইলি রুটিনে ফেলো। মানে আগে যেগুলো করছিলাম, এখন যেগুলো গোল নেবে, জি ওই এখন গোল নিচ্ছ তো নতুন, জি জি জি, অ্যাসেসমেন্ট হলে গোল নিচ্ছ, আগের গোল আর এখনের গোল মিলিয়ে একটা গোল নাও। আগের গোল যা ছিল একই গোল হবে, কিন্তু এই ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্টে একই ধরনের এরিয়া নিয়ে কাজ করো, সেগুলো জি, ডেইলি রুটিন। তার পাশাপাশি যেমন আমরা ওটির কাজ বা স্পিচের কাজ এগুলো রাখছিলাম, ওগুলো যেমন রাখছিলাম তেমনই থাকবে, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, টাইমটা ভাগ করে নাও। জি জি জি, আচ্ছা ঠিক আছে। তারপরে আপনার 26 যেটা, এটা একটু কমপ্লিকেটেড পয়েন্ট ছিল, যে ইউজেস কম্বিনেশন অফ ওয়ার্ডস অর জেস্টার্স টু এক্সপ্রেস নিড অর উইশ। এখন এখানে দেখেন, এখানে বলছে ইউজেস কম্বিনেশন অফ ওয়ার্ডস, ওয়ার্ডস এর পরে অর, এন্ড না কিন্তু, অর জেস্টার্স। যারা ওয়ার্ড ইউজ করে, যারা ভার্বাল তারা ওয়ার্ডে বলবে, যারা নন ভার্বাল তারা জেস্টারে বলবে। হ্যাঁ, সে কথা কি বলছিলে? তাহলে কম্বিনেশন শব্দ ছেলেই পাচ্ছি না, অ্যাসেস করবো কাকে? অ্যাসেস করবে কাকে? তোমার প্রি প্রাইমারি অ্যাসেস করবে না প্রাইমারি না সেকেন্ডারি, সেটা আগে বলো। আরে আমি তো কাউকে যাকে পাবো তারটাই করবো। তুমি তো দিদি, আমার একটা কাজিনের ছেলে আছে, তাকে কি করে নাও, করে নাও। তামান্না ম্যামের সঙ্গে কথা বলে নাও, সে কথা। বয়স কত তামান্না ম্যাম বলো? বয়স তো অনেক, মনে হয় 15-16 বছর বয়স। 15-16? প্রি ভোকেশনালে চলে যাবে। তাহলে ভোকেশনাল করো, খুব ভালো কাজ তো। তুমি আর মঞ্জুরুল ভাই দুজনে ভোকেশনাল করো। আচ্ছা, আমি দেখি ওনারা আবার টাইম দিতে পারবে কিনা, শুনে নেই, কথা বলে নাও। আমি জি তোমাকে প্রি ভোকেশনের বাচ্চা ত্রয়নকে নাও। প্রি ভোকেশন ত্রয়ন কি প্রি ভোকেশন? এই সরি, প্রি প্রাইমারির বাচ্চা, প্রি প্রাইমারির বাচ্চা ত্রয়নকে নিতে পারো। তুমি যদি প্রাইমারি 1 করো, প্রাইমারি 2 করো, এর আরে আগের সপ্তাহে বাচ্চাটার নামটা কি? আয়ুষ। আয়ুষ আয়ুষ, আয়ুষকে রাখতে পারো। কালকে ওই এ আসছে না, নীলার্ভকে দেখে নাও। বলো শাহিদ ভাই। আমার আর 2-3টা পয়েন্ট আছে। তাহলে এখানে কি জেস্টারও হতে পারে অথবা ওয়ার্ডও হতে পারে, কোনোভাবে হলেই চলবে। যারা ভার্বাল বাচ্চা তারা ওয়ার্ডে বলবে, যারা নন ভার্বাল বাচ্চা তারা ওয়ার্ডে না বললে জেস্টারে বলবে। জেস্টার বলতে দিদি এখানে একটা অসুবিধা হচ্ছে সারানের ক্ষেত্রে, জেস্টার বলতে মিন করে যে ও ধরে নিয়ে গিয়ে ওই জায়গাটা নিয়ে যায়। এবার ওই জায়গাটা নিয়ে যায়, এবার ওই জায়গায় অনেক জিনিস আছে, স্পেসিফিক ইন্ডিকেট করবে আঙুল দিয়ে। এগুলা খুব ভালো জানে, তাহলে তো তোমার অসুবিধা নেই, তাহলে তো বলছে ওটা তো তোমার পাপ প্লাস ধরতে হবে। একদিন আমি ছিলাম দেশে, আমার শাশুড়ি এসে আমার ওয়াইফকে বলতেছে যে দেখ তোর ছেলে চুরি করতেছে। ঘটনা কি? সেটা হচ্ছে টেবিলের উপরে মুরগির মাংস না কি যেন রান্না আছে, ও টেবিলের উপর উঠে গেছে, উঠে গিয়ে আস্তে করে সরপোষটা সরায় ইয়ে করছে চোরের মতো।
সবাই থেকে হাসাহাসি সব ইয়ে আছে, এইসব সেন্স তার যথেষ্ট আছে। সারহানের প্রবলেম হচ্ছে কথা বলে না, যদি কথা বলতো তাহলে অনেক কিছু সহজ হয়ে যেত, মানে শুধু শুধু কথা বললে অনেক কিছু সহজ হতো। তাছাড়া আলহামদুলিল্লাহ এই জাতীয় জ্ঞান যে কোনটা খেতে হবে বা খেতে চায় বা হ্যাঁ ওগুলো ঠিক আছে। আপনার চিকেন ফ্রাই যদি আপনি লুকিয়েও রাখেন ও গন্ধ অনুযায়ী ওই জায়গায় চলে যাবে, ঠিক আছে, এগুলো ঠিক আছে। আবার হিংসা বললাম না একদিন, ইমোশনাল বিষয়গুলো আলহামদুলিল্লাহ আছে, যে মানে কাজের মহিলা যে কাজ করে ওদের বাড়িতে থাকে, তারা বাচ্চা দুটোর সাথে খুব খেলে, তাদেরকে ছেড়ে দিতে চায় না। এমন হয়েছে, এমন কান্নাকাটি করছে যে ওদের সাথে ওদের বাড়িতে চলে গেছে, গিয়ে কিছুক্ষণ থেকে আসে। ওয়ারাজ খালাতো বোনদেরকে সহ্য করতে পারে না। তার কারণ কি, যখন মাসির মেয়েঠেরা আসে তখন সবাই দেখে ওদের সঙ্গে কথা বলছে, এ করছে, আর ওর আদরটাও ফিল করছে কমে যাচ্ছে। এখানে বিশেষ করে ওরা এসে সোমার ওপর দখল নিচ্ছে, আর ওর মনে হচ্ছে আমার মাকে নিয়ে নিচ্ছে। সোমানা বিষয় হচ্ছে নানি, সোমার মা, নানা নানি। কারণ হচ্ছে এর আগে ও একমাত্র বাচ্চা ওই বাসায়, সমস্ত আপনার অ্যাটেনশন সে পায়। হ্যাঁ, আর এরা আসলে নানা নানি ব্যস্ত হয়ে যায়, কারণ ওর সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ওর নানা, আমার চেয়েও বেশি প্রিয়। হ্যাঁ, তো নানাকে একটা দখল করে নেয়, তাকে কুলে নেয়, বাচ্চাগুলো ছোট তো আরো ছোট। তো যাই হোক, ওইটা ওইটা এইসব সেন্স আছে, এগুলো আলহামদুলিল্লাহ মানে ক্লিয়ার আছে। তাহলে এটা আমরা দিব হচ্ছে মনে আপনার বলছেন এবার নানাকে বলতে হবে আগে ওকে কোলে নিয়ে পরে ওদের কোলে নিতে হবে, বা দুজনকে একসাথে নিতে হবে। আচ্ছা, আমার একটা জিজ্ঞাসা, সেটা হলো এটা নয় সেটা বললেন, কিন্তু আমার ছেলের জন্য আমি দেখি যে সমস্ত জিনিস লুকায় রাখতে হবে। যদি মিষ্টি এনে ফ্রিজে রাখা হয় তো আমরা যতই তালা দিই, এটা চাবি কই আছে খুঁজে পাই করে এটা খাই ফেলে দেয়। যে এরকম ওর যেগুলো ভালো লাগা এগুলা রাখাই কিন্তু করে বিপদ হয়ে যায়। আগ না খেলে কি আছে, দাদা আপনি বুঝেন নাই, লিমিটেশন নাই। না দাদা আপনি বুঝতে পারেনি। আমি আর মঞ্জুর ভাই যেটা বলতে চাচ্ছি, যে আমাদের কষ্ট যে এইটুকু বুঝে কিন্তু আরো জিনিসগুলো বুঝে না কেন, ওইটা হলো ব্যাপার। মানে আলহামদুলিল্লাহ ব্রেন তো কাজ করছে, কিন্তু আর একটু যদি কাজ করতো তাহলে ওর লাইফটা সহজ হতো, এটা বলছি আমরা। ওগুলো তো ওর জন্যই, ও তো খাবে, কিন্তু মানে ধরেন খাবার ব্যাপারটা বুঝছে, যাওয়ার ঘোরার ব্যাপারটা বুঝে, কিন্তু অন্য বিষয়গুলো বুঝে না। ওইখানটাতে মানে হয়ে যাচ্ছে, না হলে সবকিছু তো যতটুকু তো ওর জন্যই। আর মঞ্জুর ভাইয়ের সবকিছু তো একই ব্যাপার। আচ্ছা, তো 27 এবার লুকিয়ে রাখা যদি শেষ হয়ে যায় একটা মিষ্টি, তাহলে তোমার ভাগ্যে মিষ্টি জুটবে না, আমি সব খেয়ে নেবো। মিষ্টিটা এনে ওকে বলতে হবে সবাইকে আগে দাও, দিয়ে তারপরে তুমি খাও। তুমি যখনই খাও তখন সবাইকে আগে দাও, দিয়ে খাও, তাহলে এটা দেখবেন সিস্টেমটা অন্য হয়ে যাবে। না, সেটা হলো কি, মিষ্টি তো ওর মধ্যে রস থাকে না, যেটা শিরা বলে। এখন ও করবে কি, ও দুইটা খাইলো, আবার যে বসলো, ওর যে গায়ে লাগতেছে সেটাও ও তো বুঝতে পারবে না। সেইগুলোকে আস্তে আস্তে আবার কিছুক্ষণ পরে ওর যখন মনে ধরবে আবার ফ্রিজ খুলবে। না সেটা তো ঠিক না, বারবার খাওয়া তো ঠিক। ওর যেটা ভালো লাগে ওটা বারবারই করতে চায়, বিপদ ওই জায়গায়। এবার কি করবেন বলুন তো, গুনে মিষ্টি আনা শুরু করুন, সবাইকে দিয়ে নিজে খাবে, তারপরে আর পাবে না, শেষ হয়ে গেলে আর নেই, ফিনিশ। আমি 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 কালকে থেকে চেষ্টা করতেছিলাম যে বিস্কিটকে দিয়ে যে তুমি আমাকে একটু দাও, ওরটা দেয় না, ও নিতে চায় কিন্তু দিতে চায় না। এইগুলো সব ছোটবেলার দোষ, ছোটবেলা থেকে শেয়ারিং শেখায়নি, ও একা একা সব পেয়ে অভ্যস্ত, এখন কেন দেবে? সেটা একটা ব্যাপার। আর আপনার সঙ্গে পরিচয় না হলে তো এইটুকু শেখানো যেত না, যে ওকে এক্সপোজার দিতে হবে। আমরা শুধু ভাবতাম যে না এটা করা যাবে না, এটা করা যাবে না, এরকম একটা ধারণা। ও তো বাচ্চা ছেলে, উনি জানেন ওই যাদবপুরের প্রফেসর যিনি মারা গেলেন, কত বড় পুরো হাঁড়িটা নিয়ে নিজে বসে খায়, কাউকে দেয় না, বাচ্চা নিজের ছেলেকেও দেয় না। না, এরকম অভ্যাস আমারও জানা আছে, আমাদের এক অফিসার ছিল, একই সাথে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত আসতে, বাচ্চার জন্য বিস্কিট কিনে এনে বাসের মধ্যে পুরো টাকায় আমাকে বলে চলো তো আবার একটু বাজারে যাই। আমি বললাম কি বলেন কি মতিন ভাই, বলছে তো ছেলের জন্য বিস্কিট কিনলাম, সব খাই ফেলছি, এখন আবার কিনবো। ভাবি এটা নাকি সে খাটের নিচে রাখছিল, তার আর ঘুম আসে না যে পর্যন্ত বিস্কুট শেষ না হয়। সে বাতি নিভায়া যখন ঘুমাইছে, তার ওয়াইফ হঠাৎ করে কটমট শব্দ হয়ে কেন লাইট জ্বালিয়ে দেখে যে মতিন ভাই বিস্কিট খেতেছে। তার ওয়াইফ তার উপর যা হওয়ার তাই হয়েছে,
এই অভ্যেসটা একদম বন্ড থেকে শেয়ারিং ছোটবেলা থেকে না করালে বড় হলে এই জায়গাটা ভীষণ কঠিন হয়ে যায়। ওই ভদ্রলোকের কি ওরা 16 বছর পরে জন্মেছিল, বিয়ের 16 বছর পরে ও বাচ্চা হয়েছিল। ওর বাবা মা সমস্ত ওর কাছে নিয়ে বসে থাকতো, ঘটনা হলো এই করতে করতে হয়ে গেছে। না, ঘটনা হলো কি তার অনেকগুলো 6-7টা বোনের পরে একটা মাত্র সে ছেলে সন্তান, ওই জন্য ধনী মানুষের পোলাপান যা হওয়ার। তাহলে দেখুন সাইকোলজিস্টরা খুব সুন্দর একটা কথা বলে 0 to 5 years, 5 বছরের মধ্যে আমরা যা যা এক্সপোজার পাবো আমার ওইটা হচ্ছে সারা জীবনের সম্পদ হয়ে দাঁড়াবে। ভালো বাজে যা এক্সপোজার পাবো ওটাই কিন্তু আমার আজীবন সম্পদ হয়ে যাবে। সুতরাং মা বাবাকে খুব কেয়ারফুলি ডিল করতে হবে। 5 বছরের মধ্যে যা যা বাচ্চাকে শেখাবো প্রত্যেকটা যেন সিস্টেমে থাকে। সিস্টেমের বাইরে কিছু শেখালেই কিন্তু পরবর্তী জীবনে কষ্ট এনে দেবে। বাবা মায়ের ঝগড়াঝাটি খুব এফেক্ট করে বাচ্চাদের ভীষণ ভাবে, যে কোনো বয়সে, যে কোনো বয়সে যে কোনো বাচ্চার এফেক্ট করে। আমার আর 2-3টা পয়েন্ট আছে, আমি শেষ করে দিতেন না? আচ্ছা সাইদ ভাই, আমি কিন্তু কোনটা পড়তেছেন আমি বুঝতেছি না কিন্তু। আমি আছি আপনার না, আমি আসলে আমার বাচ্চার এটা করছিলাম তো এটা ঠিক পড়া হচ্ছে না। প্রি প্রাইমারি। আচ্ছা ঠিক আছে। প্রি প্রাইমারি না, সরি, প্রাইমারি 2। প্রাইমারি 2 পেজ নাম্বার 47। আচ্ছা এখানে প্রাইমারি 2 পেজ নাম্বার বোঝা যাচ্ছে 47 আর কি এতে আছে এই পিডিএফ এর 47। 27 নম্বর পয়েন্ট হচ্ছে answers verbally or gesturally to question whose is by pointing to self or others correctly। যদি বলা যায় যে এটা মানে এটা কার বা এটা আসলে যদি করানো হয় নাই, হ্যাঁ এটা গোল হিসেবে নিতে হবে। কার, কে দিয়েছে, এই যে WH কোশ্চেন, কে এসেছে, স্পিচে কিন্তু এই জায়গাগুলো করে। এই যে তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, এই যদি কি দিয়ে শেখাই তাহলে যত কি ওয়ার্ড আছে, কি ব্যবহার করা শব্দগুলো নিয়ে আগে কাজ করতে হবে। সেই শব্দগুলো বসে গেলে মাথায়, তারপরে কোথায় কোথায় যত শব্দ আছে সেগুলো একটা লিস্ট আউট করো, করে সেই নিয়ে কনভারসেশন করো। প্রত্যেকটা হবে প্ল্যানিং, যা শেখাবে বাচ্চাকে। 28 হচ্ছে identifies persons by pointing to them or naming upon request। এই যে আঙ্কেল আন্ট এগুলো সে হাতে গোনা ধরেন 5-7 জন বাড়িতে যারা থাকে মূলত তাদেরকে সে পারে যে এটা কে, নানু, এটা নানি, হ্যাঁ এটা খালা, এগুলো মোটামুটি পারে। এজন্য আমরা সি দিয়েছি। কি সি দিব? কারণ সে লিমিটেড সংখ্যক পারে। আচ্ছা পারে তো। হ্যাঁ 30 নাম্বার হচ্ছে 30 আর 31 মাইনাস দিয়েছে, এটা একটু জানতে হবে। 30 না, যদি সি কেন দিয়েছো, ক্লুইং করে না এমনি কে জিজ্ঞেস করলেই আনসার করে দেয় বলে, কিন্তু ওই যে কয়েকজন যাদেরকে শেখানো হয়েছে সেগুলো শুধু বলতে পারে। তো অবভিয়াসলি ও তো ওইটুকু এক্সপোজার পেয়েছে, তার মানে ওটা ওর আছে তো। ঠিক আছে, তাহলে এটা প্লাস হবে। 30 হচ্ছে নেমস মেম্বার্স অফ দ্য ফ্যামিলি লাইক ব্রাদার, সিস্টার, আন্ট, তাদের নাম বলতে পারে। এখন নাম তো আমি এখানে মাইনাস দিয়েছি, এখন যেটা বুঝতে পারছি এটা নট এক্সপোজার হবে, তাকে তো শেখানো হয় নাই। একদম তাই। ওর যে মায়ের নাম পারে, ছেলে মাসির মেয়ে আছে তাদের নামগুলো মুখস্থ করাও, বলাও। আচ্ছা 31 uses 2 to 3 word sentences to state information। এটা পারেন, এটা in fact if non-verbal makes self understood by gesture। এটা non-verbal যদি ধরি আমি সারাংকে, তাহলে if non-verbal makes self understood by gesture। এখন 2 ওয়ার্ডের সেন্টেন্স কিভাবে সেলফ আন্ডারস্টুড করবে? কোনটা 2 ওয়ার্ড সেন্টেন্স গুলো বলছে? হ্যাঁ, uses 2 to 3 word sentences to state information। ব্র্যাকেটে আছে if non-verbal makes self understood by gestures। জেস্টার দিয়ে বুঝবে। এবার কি 2টো বা 3টে সেন্টেন্স বলো ওয়ার্ড দিয়ে। আমি যাব বা এটা নিব। এবার ধরো মুখে বললো আমি যাব, আমি বেড়াতে যাব,
সেটা তো ভার্বালি বলতে পারছে না যখন, তখন আমি যাব এটা বলতে পারে। বা ঘরের এ হাত ধরে টেনে ছিটকিনি খুলে এবার দেখাবে চলো, সেটা দেখাচ্ছে, সেটা সবসময় দেখাচ্ছে। সবসময় দেখাচ্ছে না, ওটা সবসময় দেখাচ্ছে। বাইরে যাওয়ার ব্যাপারটা একেবারে সিট কিনে করে ধরে নিয়ে যাচ্ছে। এবার যদি খিদে পায় খাওয়ার ব্যাপারটাও দেখাবে। খাবার বললাম তো যে আপনার সবকিছু খাবার দিয়ে টেনে নিয়ে খেলার ব্যাপারটাও দেখাবে, তাহলে এটা তোমার প্লাস হবে। ডাইনিং টেবিলে নিয়ে যাচ্ছে, এটা ওর আগে থেকে। বাথরুমটা যেটা ওর মা টাইটলি যেটা করে যে না কি কোথায় যাবো বলো, কি কি করবো কোথায় যাবো, ও তখন চাপ লাগে তো তখন বলে যে এরকম ভাবে শিকব্য, ও তো করবো বলতে পারে না, কব্য বলে, শিকব্য, তখন আর কি নিয়ে যায়। এটা আর কি আপনি যেটা আর ওকে স্পিচ নিয়ে এবার লেগে পড়ে থাকো, স্পিচ নিয়ে একদম চেপে ধরো, ওর কথা এসে যাবে। এই কব্য কথাটা যখন আসছে, না আমরা তো আপনার এই রিসেন্টলি আমাদের দুজন নবাগত দাস ফেইদ বাংলাদেশের, ওর একটা সেশন নিলাম আর চন্দন দাস সেশন নিলাম। আমরাও স্পিচ নিয়ে খুব ইয়ে করছি, কারণ যেহেতু কি বললো দুজনেই, কি বললো? চন্দন দা, আমি ছিলাম না চন্দন দা, তো দেখলাম যে অনেক হাতে লেখা নোট টোট এগুলো দিয়েছে, আমাকেও শেয়ার করে দিচ্ছে উনি, পেন্সিলে করা, ওগুলো একটু বসতে হবে আসলে একটু। আমরাও মানে কাজও তো অনেক হয়ে যাচ্ছে, একসাথে যে বসা এটাও হচ্ছে না। আর আমরাও ভাবছি যে যেহেতু এত বয়স হয়ে গেছে তো স্পিচটার ব্যাপারে একটু করতে চাচ্ছি। আচ্ছা দিদি, লাস্ট একটা পয়েন্ট, 33 নম্বর লাস্ট পয়েন্ট, follows instructions of a task without visual clues or gestures। এটা ওর মা বলছে তো অধিকাংশ ক্ষেত্রেই করে, ওরা সি দিয়েছি আমরা, যে কোনো মানে মুখে বললেই সে বেশ কিছু ইনস্ট্রাকশন ফলো করে। ঠিকই আছে, এটা সি দিয়েছি, প্লাস দেই নাই কারণ সবগুলো তো করে না, এই জন্য আমরা সি দিয়েছি। তাহলে এটা আমরা এই পর্যন্ত করতে পেরেছি আর কি, সোশ্যাল মাত্র দুটো রবিন করতে পেরেছি। তাহলে অন্যরা কেউ করুক, অন্যরা বলুক আপনার সাথে। আমি মঞ্জুল ভাই, ছেলে জিজ্ঞেস করছে আপনাকে কি হচ্ছে, ও বুঝতে পারছে না, এবার আপনাকে ক্লিয়ার করতে হবে তো ওকে। আপনি বলুন ক্লাস করছি পড়ছি, তোমাকেও পড়তে হবে। ও আসলে আমিও চেষ্টা করতেছিলাম যে ওইদিকে তাকাও, সে ওইদিকে তাকাচ্ছে না, ওর মতো করে থাকতেছে। না ওর বন্ধ করছে না, ও দেখে নিয়েছে, আমাকে 2-3 বার দেখে নিয়েছে। না ও একটু দেখে আবার চলে গেল, এই জন্য আমি আর। ও আপনাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে, মুখ বাড়াচ্ছে বারবার আপনার কাছে না। হ্যাঁ, এবার ওটা ক্লিয়ার করুন, আমি ক্লাস করছি, আমি পড়ছি, ওই দেখো আন্টি পড়াচ্ছে, তুমিও পড়বে, এই কমিউনিকেশনটাও চাইছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি। আমরা বাচ্চাদের সঙ্গে কমিউনিকেট করছি না, ও বুঝতে পারলো না, তারপর যখন ভালো করে দেখলো তখন ও উঠে চলে গেল, ওর তখন দেখে নিল, ওইটুকুর জন্যই বারবার মুখ বাড়াচ্ছিল আপনার কাছে। আর একটা জিনিস, এইটা বলা মানে ও ভাবছিল আপনি ওকে এটা মুখে বললেই ও বুঝতে পারতো ওকে আপনি অ্যাটেনশন দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, এবার পরেরটা পড়ুন, কি হলো, প্রাইমারি প্রি প্রাইমারি হয়ে গেল, তারপর সেকেন্ডারি কে পড়বে? সেকেন্ডারি কার কাজ ছিল গো? বিলকিস ম্যাম ছিল না সেকেন্ডারি তোমার? বিলকিস আপাকে দেখছি না, আপনার গত কয়েকদিন ধরেই নাই। তাহলে সেকেন্ডারি কার ছিল? সেকেন্ডারি বিলকিস আপারই ছিল, কিন্তু উনি নাই। যদি শামিমা আপা যদি অ্যাসেসমেন্ট করে থাকে তাহলে সেটা শুনতে পারেন। করেছো? জি আমি করেছি, কিন্তু দিদি এখনো ভালোভাবে করি নাই। আমি ওকে দিয়ে কাজ করি নাই, আমি নিজে নিজে যেটা বুঝি আর কি, যে ও কি পারবে পারবে না এর মধ্যে আমি করছি। আমাকে আরেকটু সময় দিয়ে ওকে কাজ করায় নিয়ে তারপরে আমাকে করতে হবে। একদম করো। আর ওর হচ্ছে 2জন টিচারও ঠিক করলাম, টিচার নিয়ে আমি একটু কাজগুলো শুরু করি ভালো করে। করো। তাহলে আমি একটু নামাজে যাব, আপনার ওই তাহলে সেকেন্ডারিতে চলে যে আমাদের এডুকেটর আজকে আসছেন তো, স্পেশাল এডুকেটর
দেখলাম। এক্সপার্ট আছেন তো, উনি পড়বেন। সাইমা ম্যাম পড়ো। হ্যাঁ সাইদ ভাই, ইয়াটা কোনটা, কোনখান থেকে পড়বো? সেকেন্ডারি। এক মিনিট, আপনাকে ধরাই দিছি না? আচ্ছা, আপনার কাছে আছে শীটটা? আছে আপনার কাছে এই শীটটা? সেকেন্ডারি বলতে আপনি যাবেন প্রাইমারি 2। সেখান থেকে সেকেন্ডারি পড়ো। আমাকে ফোনটা দে। তুমি আর সাইমা দুজনে মিলে পড়ো। হ্যাঁ দিদি একটু বের করে নেই। হ্যাঁ দুজনকেই বার করতে হবে দেখছি। তাহলে কাকে কাকে দিদি ধরেছে আমরা। সেকেন্ডারি হচ্ছে পেজ নাম্বার 60 আর 59। দেখেন পেজ নাম্বার 59 পিডিএফ এ উপরে যে পেজ নাম্বারটাতে আছে আউট অফ 120। প্রাইমারি 2 এর পরে পেজ নাম্বার হ্যাঁ সাইদ ভাই সেকেন্ডারি পেলাম। পড়ো। পার্সোনাল ফার্স্টে 1 নাম্বার, ফোল্ডস পেপার পড়ো। নোটবুক সাইজ ইনটু towards parts like folding and inland, মানে সে পেপারটাকে নোটবুকটাকে পাতা সে মানে ফোল্ড করতে পারছে কিনা, ভাঁজ করতে পারতেছে কিনা। ফোল্ড পেপার, জি পেপারটাকে ফোল্ড করতে পারবে কিভাবে? নোটবুক সাইজ, জি নোটবুক সাইজে ভাঁজ করতে পারবে এবং কোণগুলোকে এক জায়গায় করে। আচ্ছা জি বোঝাতে পারলাম একটা, কিন্তু এই দেখো কোণগুলো এক জায়গায় হয়নি। এই কোণগুলোকে এক জায়গায় করে নোটবুকের মতো বড় পেপারকে ভাঁজ করতে পারবে। খবরের কাগজ বাবারা বা মারা পড়ে নিজেরাই ভাঁজ করো, বাচ্চাকে দিয়ে খবরের কাগজ ভাঁজ করাও না। মোটর স্কিলের ভীষণ এফেক্টিভ জায়গা একটা পেপারকে ফোল্ড করা। পেজটা কত? বুঝেছো? এই পেজ কত বলে দাও। ভোকেশনালের ওপরে যাবে তোমার, তুই স্ক্রল করছো তো, ভোকেশনাল নিচে অনেক। পেজ 60 কথা বলছে সাইদ ভাই। সেকেন্ডারিতে যাও। সাইদ ভাই কিন্তু বলছে পেজ 60। সেকেন্ডারির পরে ভোকেশনাল, পেজ 60। হ্যাঁ অ্যাক্টিভিটি পার্সোনাল। হ্যাঁ পেয়েছো? পড়ো। folds paper to fit into an envelope and seal it, মানে এনভেলপের মতো সে একটা পেপারকে ফোল্ড করতে পারছে, এনভেলপ তৈরি করে সেটা সিল করতে পারছে, মানে মুখটা লাগিয়ে দিতে পারছে। এনভেলপের মধ্যে পেপারটাকে ঢুকিয়ে এনভেলপটা বন্ধ করতে পারছে। পেপারটাকে ফোল্ড করতে পারছে নোটবুকের মতো প্রথম, তারপরে নোটবুকের মতো পেপার ফোল্ড করার পর ওই ফোল্ডিং পেপারটা
এনভেলাপের মধ্যে ঢুকিয়ে এনভেলাপের মুখটাকে আঠা দিয়ে সিল করতে পারছে। ইনি পড়ছেন কি সেকেন্ড? পার্সোনাল এরিয়া ইয়েতে দেখো, সরি বলছি, পার্সোনাল সেকেন্ডারি এরিয়া পার্সোনাল হ্যাঁ দাদা, সেকেন্ডারি ভীষণ সুন্দর জায়গা। সেকেন্ডারি পার্সোনাল খুব সুন্দর জায়গা। অনেক অনেক স্কিল নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে, কারণ মাথায় রাখা হয়েছে এই সেকেন্ডারি থেকে আমার পরিবর্তনের সময়, সেকেন্ডারি থেকে আমার প্রি ভোকেশনে যাবে, প্রি ভোকেশন থেকে ভোকেশনে যাবে, আলটিমেট সেকেন্ডারি থেকে আমার স্কিল গুলোকে কর্মদক্ষতাকে বাড়ানোর জন্য যে স্কিল গুলো দরকার সেগুলো আমাকে রেডি করে দিতে হবে। মঞ্জুরুল ভাই, এই সেকেন্ডারিতে তোমার অনেকগুলো কাজ আটকাবে। সেকেন্ডারি থেকে তোমার মেইনলি ডেভেলপমেন্টের পার্ট শুরু হওয়া উচিত ছিল, ওই এক্সপোজারটা পায়নি তোমার বাচ্চা, তাই গিয়ে সমস্যা। মঞ্জুরুল ভাই, সেকেন্ডারিটা খুব ভালো করে ফলো করো। তুমি করবে প্রি ভোকেশনে কাজ, কিন্তু ফলো করো মঞ্জুরুল ভাই, সেকেন্ডারিটা ভীষণ এসেনশিয়াল, ওর সেকেন্ডারি থেকে ভীষণ ল্যাগ। কারণ আজকে যদি কর্মজগৎ নিয়ে ভাবতে হয়, সেকেন্ডারি থেকে উঠে পড়ে লাগতে হবে স্কিল গুলো নিয়ে, তবে গিয়ে আমরা 18 বছরে সেই বাচ্চা পাবো যে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে সক্ষম হবে। চলো, কত নম্বর? খুব ক্রুশিয়াল এরিয়া পড়ছি কিন্তু আমরা। পড়ো। ইউজেস দাদা 3 নাম্বার পড়ছি, 3 নাম্বার। আচ্ছা, uses toilet on his or her own when necessary without anybody's assistance। জি, মানে ও বাংলা বলো। নিজে টয়লেট করতে পারে, হ্যাঁ, যখন ওর নিজের দরকার হয় কাউরির সাহায্য ছাড়াই। একদম ইন্ডিপেন্ডেন্ট টয়লেট ট্রেনিং ততক্ষণে আমি সেকেন্ডারিতে আসার আগে বাচ্চার তুলে দিয়েছি। সাইমা, ভালো করে শোনো এই জায়গাটা। জি দিদি। সেকেন্ডারির বয়স কত বলো? সেকেন্ডারি দিদি 11 থেকে কোন বয়সে যাবে সেকেন্ডারিতে? 11 থেকে 14। যারা 11 বছর বয়সের আগে, ভালো করে শোনো, 11 বছর বয়সের আগে 10+ মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টয়লেট ট্রেনিংটা আমাকে তুলে দিতেই হবে। আচ্ছা দিদি, কারণ বলো। আচ্ছা, আমার একটা জিজ্ঞাসা বলো মঞ্জুরুল ভাই, বলো। হ্যাঁ, সেটা হচ্ছে আমার ছেলেটা এই পর্যন্ত পারে, কিন্তু ও যখন হাত ধুতে যায় সাবান বা ওয়াশিং কোনো সলিউশন দিয়ে, এই আপনার ট্যাবের স্পিডটা এত থাকে যে ধুইতে যায় ওর গায়ের কাপড় ভিজে দেয়। এই জায়গাটায় আমি ওই জায়গাটায় হেল্প না করলে ও প্রায় দেখি কাপড়টা ভিজে যায়, হাত পরিষ্কার করতে যায়, মানে ধরেন স্পিডটা বেশি থাকে তখনই। এটাকে আমি বলে কন্ট্রোল করতে পারতেছি না, যে তুমি একটু কম স্পিডে কলটাকে কম করে খোলো। ও যখন খোলে এরকম ফুল ঘুরিয়ে দেয়। জি জি, কলটাকে কম করে খোলো, এটা করতে পারো। বা যে কলগুলো সিঙ্গেল প্যাচের, আচ্ছা মানে একবার ঘুরিয়ে ওপেন, একবার ঘুরিয়ে ক্লোজ, এই সিঙ্গেল প্যাচের কলগুলো, এগুলো লাগাতে পারো। যদি না দরকার হয়, যদি ধরো কল খারাপ হয়ে যায়, তখন সিঙ্গেল প্যাচের কল লাগিও। কিন্তু আমার মনে হয় শেখানোটা বেটার। একদম আস্তে একবার ঘুরিয়ে খোল, ব্যাস, আর ঘোরাবি না, হাত ধো এবার। এই একবার ঘোরা ব্যাপারটাকে মাথায় বসাতে হবে। জি, বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি দিদি। বলো। 4 নম্বর, takes bath including soaping, washing and wiping with a towel, closing the door and privacy by himself। মানে নিজে বাথরুমের মধ্যে ঢুকে চান করে, মানে সাবান মেখে, গা মুছে, সবকিছু করতে পারে বাথরুমের ভেতরে থেকে, যাতে তার প্রাইভেসি মেনটেন করে। এইটা সে পারে কিনা?
দেখো সাইমা ম্যাম, প্রি প্রাইমারি, প্রাইমারি 1, প্রাইমারি 2 তে আমরা এইগুলোর এক একটা পার্ট শেখালাম বাচ্চাকে, বুঝতে পারছো? শেখালাম তো? জি ম্যাম। সাইমা ম্যাম রেসপন্স করো। জি ম্যাম। কারণ 11 বছরের আগে একদম টয়লেটে গিয়ে প্রাইভেসি মেনটেন করে কেন বারবার সবাইকে আমি বলেছিলাম মানে যে কোনো জায়গায় জামা কাপড় ছাড়ানোর অভ্যেস করাবে না ছোটবেলা থেকে। মেনটেন প্রথম ছোটবেলা থেকে এই এক্সপোজার যদি বাচ্চা পায় তাহলে 11 বছরের মধ্যে কিন্তু ও নিজের প্রাইভেসিটা বুঝে যাবে। জি। এই তোমার কাজে লাগবে এগুলো ভীষণ ভাবে। জি। তোমার স্কুলে তুমি এই জায়গাগুলো ভীষণ ভাবে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা দিদি, আমি যেটা দেখছি যে বলো। টাওয়েল ইউজ করা ওর জন্য খুব মুশকিল, কারণ হচ্ছে ঠিক মতো মুছতে পারে না, মাথা হয়তো ভিজে থাকে, তখন অনেক সময় সর্দির অবস্থা হয়। এই জন্য আমরা ওকে নিজের থেকে একটু যে মুছতে দেওয়ার ব্যাপারটা করি। আরেকটা হচ্ছে যে ওকে কখনোই ওই দরজার ভিতরে মারতে দিই না, যে কখনো যদি ছিটকিনি লাগাই যায় আবার না খুলতে পারে, ওই ভয়টা মনের মধ্যে কাজ করে। ছিটকিনিটাকে তোমাকে কি বলেছি? অন্যরকম করে নেওয়া যায়। ছিটকিনিটা ভেঙে দাও, ছিটকিনি রাখবেই না। এক, আরেকটা দেখবে অফিসিয়াল বাথরুমে ছিটকিনি থাকে না, কি থাকে? প্রেসার দিয়ে খুলতে হয়, প্রেসার দিয়ে বন্ধ করতে হয় বলে একটা লক থাকে না দরজার মাথার উপরে? জি। ওই সিস্টেম করতে পারো, বাড়িতে ওই সিস্টেমের দরকার নেই, কিন্তু ছিটকিনিটা ভেঙে দাও, ছিটকিনি লাগাতে হবে না। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করবে, ছিটকিনি লাগাবে এটা ম্যাটার নয় কিন্তু, বুঝতে পারছো? জি দিদি। প্রাইভেসি মানে কি? আমি যদি ঘরে জামা ছাড়ি, আমার ঘরে দরজা বন্ধ করে আমাকে জামা ছাড়তে হবে। আমি যদি বাথরুমে চান করি, দরজা বন্ধ করেই চান করতে হবে। চানের লাস্ট কাজ হচ্ছে আমায় গা মুছে, শরীর মুছে চলে আসতে হবে, মাথা মুছতে হবে, গা মুছতে হবে। ভালো করে বাচ্চা প্রথম শিখছে, মুছবে না, এটাই স্বাভাবিক। ধরো আমরা যখন প্রথম শিখেছিলাম তখন আমরা কিন্তু প্রথম আমরাও কিন্তু মুছতে পারিনি ভালো করে। তো আমরা কি করেছিলাম, করতে 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 আমাদের অভ্যেসটা হয়ে গেছিল। আচ্ছা এখানে বুঝতে পারছো? তোমার বাচ্চাকেও তুমি কিন্তু প্রথম স্টার্ট করো, করতে 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 তারপরে এই জায়গাগুলো ডেভেলপ করে যাবে। এখানে লাস্ট তুমি মুছিয়ে দেবে পুরোটাই। বলো। একটা জিনিস লেখা নেই, কমপ্লিট হয়নি এটা, কেন যদি প্রাইভেসি মেনটেন করতে হয় তাহলে তো ওকে জামা কাপড় পরে বেরোতে হবে, সেই কথাটা কিন্তু নেই। ও সব মুছে টুচে বেরিয়ে এলো, হ্যাঁ, তাহলে কি হবে? সেইটা নেই কিন্তু। দেখো, গা মুছবে, বাকি তুমি মুছিয়ে দিলে, এবার ওকে বললে জামা কাপড় পর, ও মাথা মুছতে মুছতে বেরোলো, এবার বেরিয়ে বাকি মাথাটা তুমি শুকনো করে মুছে দিলে, কিন্তু বাথরুম থেকে জামা পরে বেরোবে না, সেই কথাটা এখানে লেখা নেই। আর যদি রুম অ্যাটাচ বাথরুম হয় সেক্ষেত্রে রুমের দরজা বন্ধ করা থাকবে, তখন যদি ও বাথরুম থেকে খালি গায়ে বেরোয় তা অসুবিধাজনক নয়, কিন্তু রুমের দরজা তো তার বন্ধ আছে। বাথরুম থেকে বেরোনোর কথা না, এই জামা পরে কমপ্লিটলি কে বেরোতে হবে সেই জায়গাটা কিন্তু এখানে নেই। প্রাইভেসি মেনটেন একদম জামা কাপড় পরে কমপ্লিটলি বেরোতে হবে। পানি দাও তো। মহিলা মানে মহিলা বাচ্চা হলে সবসময় পুরো মানে মানে মাথা থেকে পা পর্যন্ত পরে বেরোবে, পুরুষ বাচ্চা হয়তো এইটা অন্তত। বলো শামিমা।
না সাইমা ম্যাম কমস হেয়ার। সাইমা ম্যাম পড়ো। জি, কমস হেয়ার মানে চুল আঁচড়াবে। চুল আঁচড়াবে। জি। আর চান পর্ব হয়ে গেল, এবার চুল আঁচড়াবে। তার মানে কি আমার চুল আঁচড়ানোর স্কিলটা 11 বছরের মধ্যে রেডি করে দিতে হবে। তারপরে 11 বছর থেকে ওটা ড্রিলিং হবে, প্র্যাকটিস, ইন্ডিপেন্ডেন্ট চুল আঁচড়ানো। পরের পয়েন্ট বলো। তার মানে কি 9 বছর থেকে যে স্কিলটা শেখাবো, 9, 10, 11, 3 বছর ধরে স্কিলটাকে রোজ ঘোষ বলছে পারবো। 6 নম্বর হলো মেয়েদের জন্য কম হেয়ার অ্যান্ড রাবার ব্যান্ড, মানে রাবার ব্যান্ডটা লাগাবে, ওই সেই একই চুল আঁচড়িয়ে রাবার ব্যান্ড আর লাগাবে। রাবার ব্যান্ড ইউজ করতে পারবে, আটকাতে শিখবে। সে বাচ্চারা শুধু কম হেয়ার করবে। মেয়ে বাচ্চাদের চুল ছোট থাকলে রাবার ব্যান্ড ইউজ করার দরকার নেই। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। সাইমা ম্যাম প্লেটস হেয়ার এন্ড পুটস দ্য রাবার ব্যান্ড মানে চুল বেনি করে একটা রাবার ব্যান্ড আটকাতে পারবে। চুলটাকে প্লেট করে আটকাতে পারবে। তা বেনি করতে পারলে বেনি করবে, সেটা পরের স্টেপ। প্লেট করা মানে কি, এই যে ধরো এখানে আমরা সিটি কাটে চুলটাকে ঘুরিয়ে আঁচড়াই না, এই ফরমেশনে আঁচড়াতে পারবে, বা এরকম উঁচু করে আঁচড়ে একটা রাবার ব্যান্ড বাঁধতে পারবে। মহিলা বাচ্চার ক্ষেত্রে এটা এক্সপোজার পাবে, আর পুরুষ বাচ্চার ক্ষেত্রে অ্যাসেসমেন্টে নট এক্সপোজার দেওয়া হবে। ছেলেদের তো সিটি কাটতে পার। হ্যাঁ না না, সিটিও কাটা যায়। সিটি কাটার যদি যারা সিটি কাটে তারা সিটি কাটবে, যারা সিটি কাটে না তারা কিন্তু এমনি আঁচড়াবে। হ্যাঁ, তারা পেছন দিকে এরকম করে দেবে, চলে যাবে, ভাঁজ করে দিবে। হ্যাঁ, কোনো কাজ তাহলে তো চিরুনি লাগানোর দরকার নেই, আঙুল দিয়ে এরকম করে দিলেই তো হয়ে গেল। না না, আঙুল দিয়ে না, চিরুনি দিয়েই করতে হবে। কি ব্রাশ দিয়ে? চিরুনি না দিলে হাত দিয়ে তো আর সমান হবে না। ফাঁকিবাজি বুদ্ধি শেখাবে না আমাদের বাচ্চাদের। না না না, হাত কোনো ফাঁকিবাজি বুদ্ধি নেই। হাত দিয়ে সমান হয় না, প্লেন হয় না। আজকালকার ছেলেগুলো তো চিরুনি ফিরুনি ইউজই করে না, এরকম হাত দিয়ে করে দিলে হয়ে গেল। না, সেটা একটুখানি 16 বছর হলে সেটা ঠিক, আরেকটু পরে। অ্যাপ্লাইজ পাউডার এন্ড বিন্দি কাজল মানে যদি মেয়ে হয় তাহলে সে পাউডার ইউজের পর টিপ কাজল এগুলো পড়তে পারবে। পাউডার কিন্তু আমার সব বাচ্চা ইউজ করবে। হ্যাঁ, পাউডারটা সবার। বিন্দি কাজল এই দুটো শুধু মেয়ে বাচ্চার জন্য, মানে অল গ্রুমিং, পাউডার, পারফিউম সমস্ত বাচ্চা ইউজ করবে। শুধু মেয়ে বাচ্চা হলে তারা এক্সট্রা কি গ্রুম করবে, সে বিন্দি পরবে, কাজল পরবে। এই টিপটা পড়ার অভ্যেস অনেক বাচ্চার প্রথম থেকে হয়, অনেক বাচ্চাকে প্র্যাকটিস করাতে হয়। মেয়ে বাচ্চা স্কুলে থাকলে তাকে টিপ পড়ার অভ্যেস করাও। ফাইন মোটরের খুব বড় কাজ হয়। ওয়্যার ক্লিন ক্লোথ, এবার পরিষ্কার জামা কাপড় পরতে পারে। ওয়্যার ক্লিন ক্লোথ, পরিষ্কার জামা কাপড় পরবে, মানে নোংরা জামাটা ফেলে দেবে, পরিষ্কার জামা কাপড়টা নিয়ে পরবে। আগে পাউডার টাউডার লাগিয়ে তারপরে জামা কাপড়টা পরবে। 10 পরো chooses clothes appropriate to the weather conditions মানে আবহাওয়া অনুযায়ী সে বাছাই করতে পারবে কাপড়। দেখো তোমার না ম্যামের প্রশ্ন ছিল, শাহিদ ভাইয়ের প্রশ্ন ছিল এমডিপিএস করব না এফএসিবি করব। ওয়েদার অনুযায়ী কাপড় পরতে পারবে, এটা কিন্তু এমডিপিএস এও আছে। জি, ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্টেও আছে। কখন এলো? এটা 11 বছর বয়সে এলো।
তার আগে কি করলাম, এখন শীতকাল সোয়েটার পরবো, এখন গরমকাল কটনের জামা পরবো, এগুলো শেখালাম। তারপরে ঠান্ডা লাগছে সোয়েটার পরলাম, চাদর জড়ালাম। 11 বছর বয়সে আসবে পুরো। তার আগে স্কিলটা আমাকে এক্সপোজার দিতে হবে, ভার্বাল ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে শেখাতে হবে, তারপরে ভার্বাল প্রম্পটিং দিয়ে শেখাতে হবে, তারপরে 11 বছর বয়স এলে ক্লু করলে বা নিজের অনুভূতি অনুযায়ী নিজেই কাজটা করবে। খুব বড় জোর হলে সেই সময় ক্লুইং এর দরকার পড়বে। 11 নম্বর, ড্রেসেস অ্যান্ড গ্রুমস সুইটেবলি টু গো আউট। যখন বেরোবে তখন সে নিজের মানে ঠিক মতো জামা কাপড় এবং সাজগোজ করতে পারবে বেরোনোর অনুযায়ী। বেরোনোর আগে চুলটা আঁচড়ালাম, জামাটা একটু পরিপাটি করে পরলাম, গায়ে একটু সেন্ট লাগালাম, গলায় একটু পাউডার লাগালাম, এইটা করে আমি বেরোতে পারলাম। এখন সুবিধা খুব হচ্ছে সুন্দর একটা এক্সাম্পল দি, অটিজম উইনার বাদল খান স্যার শিখিয়েছিলেন, বাচ্চাটার নাম সম্ভবত পৃথ্বী খান, তাই তো? ওনার ছেলে। জি। হ্যাঁ, আরে ও যখন অফিসে যায় ওকে আমি খুব সুন্দর লক্ষ্য করেছি, একদম ওয়েল ড্রেসে যায়। এই ওয়েল ড্রেস এর ওপর কিন্তু বাদল খান নিশ্চয়ই কাজ করিয়েছিলেন, জেনে হোক না জেনে হোক, কিন্তু ওয়েল ড্রেসটা করার হ্যাবিটটা করিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট। উনি তো লিখেইছেন, উনি সমস্ত কিছু কিন্তু নিজেই চেষ্টা করেছেন, মানে 90%। দেখে দেখে ওনার লেখাগুলো পড়ছিলাম, যে সবগুলোই উনি কিন্তু প্রথম থেকে একেবারে নিজে ধরে ধরে ওনাকে চেষ্টা করিয়েছে, যেগুলো তিনি আগে জানতেনও না এরকম কোনো ইয়ে পেয়ে। এবং এই যে ধরে ধরে চেষ্টা করেছে, পজিটিভলি সে গুগল সার্চ করে বা কোথাও সার্চ করে চেকলিস্ট, কোথাও না কোথাও চেকলিস্ট ফলো করেছে, কোনো না কোনো চেকলিস্ট সে ফলো করেছে, কনসাসলি হোক আনকনসাসলি হোক। হ্যাঁ, না উনি পরে বলছেন যে পরে যখন জানতে পারলাম সেগুলো আরো তখন জানলাম এবং জেনে জেনে সেগুলোকে আরো পারফেক্ট করার চেষ্টা করেছি। এই যে পারফেক্ট করার জায়গাটা, যত পারফেক্ট করানোর চেষ্টা করবে এক একটা পয়েন্ট ধরে, তত কিন্তু বাচ্চা পারফেক্টলি শিখবে। না, এই তো এই ঘোষবালি যদি মহিলা একটুখানি নিজে টেম্পার নামাতে পারে, ও কিন্তু উঠতে পারতো, কিন্তু অনেক দূর উঠতে পারবে। ভদ্র মহিলা নিজে এত বেশি মানে নিজেই হাই টেম্পারের লোক, যে বাচ্চাকে খুব তাড়াতাড়ি বড় করতে চাইছে, সব শিখে যাওয়া, এইটাই কিন্তু ওর সর্বনাশ হয়ে যায়, গন্ডগোল হয়ে যাচ্ছে। ঠিক কথা বলেছো, একদম ঠিক অ্যাসেসমেন্ট করেছো। বলো। Places 12 places dirty clothes for washing. ধোয়ার জন্য সে ময়লা কাপড়গুলো দিতে পারবে বা যেখানে রাখার সে রাখতে পারবে। ওয়াশিং এর জন্য যেখানে রাখার সেখানে রাখবে। আমার মতে যত বাচ্চা আছে কোথাও ঘুরে এসছে, জামা কাপড় নোংরা, যাও জামা কাপড় খুলে ওয়াশিং মেশিনে দিয়ে দাও কাচতে, ওয়াশিং মেশিনের মধ্যেই স্টোর করুক 13 নোংরা কাপড়, ঘামের জামা। এটা 13 একদম। হ্যাঁ বলো। ম্যাম বলেন, শেষ করুন। cleans his own tiffin box, plate, glass and spoon after eating. খাওয়া দাওয়ার পরে সে তার টিফিন বক্স, প্লেট, গ্লাস, চামচ সমস্ত কিছু মানে পরিষ্কার করে করতে পারে। শুনতে পারলাম না, জোরে বলো। মানে বলছে যে টিফিনের বক্স টক সে নিজের টিফিন বক্স, প্লেট, গ্লাস, স্পুন খাওয়া দাওয়ার পরে পরিষ্কার করে রাখতে পারে, ধুয়ে রাখতে পারে। এই যে প্রথম থেকে প্রাইমারি ওয়ানে আছে, নিজের প্লেটটা নিজে ধোবে, প্লেটের মধ্যে যে নোংরা জিনিসগুলো থাকবে, ওয়েস্টেজ জিনিসগুলো, সেগুলো ডাস্টবিনে ফেলবে, ফেলার পর প্লেটটা ধুয়ে রাখবে ভালো করে। বাচ্চার ধোয়ার দরকার নেই, কিন্তু এই কাজটাকে করতে হবে। এই যে প্লেট, টিফিন বক্স, এবার প্রথম কথা প্লেট শেখানো হলো, তারপরে টিফিন বক্স, তারপরে গ্লাস, এগুলো এক, তারপরে স্পুন, এগুলো মেটেরিয়াল বাড়তে থাকলো ধোয়ার বাসন। বুঝতে পারছো? যত বড় হচ্ছে ধোয়ার বাসন বাড়তে লাগলো। তারপর 14 informs the family members the arrival of a visitor. অর্থাৎ বাড়িতে কোনো অতিথি আসলে ফ্যামিলির সদস্যদের সেটা বলতে পারবে বা মানে সংবাদটা দিতে পারবে।
হ্যাঁ, কে এসছে বেল বাজালেই কে এসছে দেখ, এই যে দেখতে যাওয়া, এটা যদি আমি প্রি প্রাইমারি লেভেল থেকে শেখাতে শুরু করি, প্রাইমারি লেভেলে যখন আসবে সে লোক এলেই নিজে গিয়ে দেখবে এবং ইনফর্ম করতে পারবে না, তখন ইনফর্ম করাতে হবে, এসে বল কে এসছে, ওয়েট করতে বল তাকে। এই করে যখন 11 বছরে যাবে তখন সে এমনি নিজে নিজে এসে ইনফর্ম করতে পারবে যে ও এসছে। তাতে কি হবে, ভার্বাল কমিউনিকেশন স্কিলটা বাড়বে, ভার্বালি অ্যাক্টিভ হবে। তার ফলে কি, যত ওর কমিউনিকেশন স্কিল বাড়ছে, ও অ্যাক্টিভ হচ্ছে, তত কিন্তু ব্রেন কোনো কাজে ইনভলভ হচ্ছে, ব্রেনটাকে ইউটিলাইজ করছে। ব্রেন যদি আমরা না খাটাই তাহলে যে কোনো মানুষের ব্রেন বসে যায়। দেখো 50-60 বছর বয়সী লোকেরা যেই রিটায়ার করে যায়, রিটায়ারমেন্টের পর কিন্তু আস্তে আস্তে তার ব্রেন কাজ কম করতে শুরু করে, কারণ ব্রেনটাকে অনেকটা রিল্যাক্স করে দেওয়া হয়, যে আমার আর তো কোনো কাজ নেই, আর কোনো স্ট্রেস নেই। কিন্তু যারা 60-এর পরেও কর্মজগতের সঙ্গে যুক্ত থাকে, তাদের ব্রেনটা তো অ্যাক্টিভ থাকে, তারা দেখবে অনেক শার্প থাকে, হ্যাঁ অনেক শার্প থাকে, ব্রেনটা কিন্তু ড্যামেজ হতে শুরু করে না। যারা রিটায়ারমেন্টটাকে এনজয় করে তাদের কিন্তু ব্রেনটা আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। যারা লেখার স্কিল, লেখার অভ্যেসটা, এটা সে কথা বলবে যে আমার লেখার অভ্যেসটা একটা সময় ভালো ছিল, কিন্তু অনেক দিন লেখার মধ্যে থাকি না, তাই এখন লিখতে পারি না, লিখতে গেলে হাত কাঁপে, সে কথাই বলবে এই কথাটা। আর এইটা আমি জানতাম বলে শেখারদাকে একটা ডায়েরি দিয়েছিলাম, বলেছিলাম খুব ভালো লেখে, বলেছিলাম লিখতে শুরু করো, কিন্তু এত ফাঁকিবাজ লেখার অভ্যেসটাই তৈরি করলো না। আবার 2 বছর হয়ে গেল লেখার অভ্যেসটা নতুন করে আর তৈরি করলো না, রিজিউম করলো না। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস শেখাতে হবে, যে এই বাইরের লোক যেই এলো, সে যদি অচেনা লোক হয়, আগে দরজা না হ্যাঁ, তুমি আমার পয়েন্টটা উত্তর দাও আগে, কোনটা? যেটা বললাম। না, লেখাটা তো হচ্ছে না, লেখা হচ্ছে না, লকডাউন হয়ে গেছে না সব, আরো লকডাউন হয়ে গিয়ে মুশকিল। এখন এখন একটাই অজুহাত, লকডাউন। মানে ফাঁকিবাজি, এই যে ফাঁকিবাজি দেওয়া শুরু করলে যদি আমরা অ্যালাউ করি, তাহলে কিন্তু বুড়ো বয়সেও ফাঁকিবাজি দেয় লোকে, বাচ্চারাও দেয়, মাঝবয়সীরাও দেয়, বুড়ো বয়সেও দেয়। ম্যাম হঠাৎ 1 মাস ধরে বেরিয়েছেন, 1 মাস তো ঘুমিয়ে ঘুমিয়ে 10 কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন, সব কাজ বন্ধ করে দিয়েছিলেন। বলো, আমারও তাই হয়েছিল তো, আমার হয়েছে বলেই তো বলছি। না, বলছি এইখানে বাচ্চাদের আরেকটা জিনিস শেখানো খুব দরকার, এই দরজা খোলা বা এটা করার সময়, যে অচেনা লোক হলে যেন আগে ইনফর্ম না করে দরজা নাই খোলে। এটা ছিল মনে হয় আগে একটা ছিল ইয়েতে, ওই আগের একটা ছিল, এই জন্যই তো এই পয়েন্টটা কি, কেউ এলে ইনফর্ম করবে, পয়েন্টটা দেখো। আজকে নেটওয়ার্ক এত প্রবলেম, পয়েন্টটা দেখো, কেউ এলে ইনফর্ম করবে। হ্যাঁ, এইখানে আমি সেইটাই বলছি, যে দরজাটা যেন না খুলে আগে ইনফর্ম করবে, তারপরে দরজা। ইনফর্ম করতে শেখাতে হচ্ছে, এই সেফটি রুলস এর জন্যই তো ইনফর্ম করতে শেখাতে হয়, নাহলে তো ডাইরেক্ট ওপেন দা ডোর করে দিত। সেই তো বলছি। এই পয়েন্টটা রেখেছে তো, আগে ইনফর্ম করো, আগে বেল বাজাচ্ছে দেখে এসো কে, এসে বলো, ইনফর্ম করো, তারপরে দরজা খোলা। না হলে কিন্তু দরজা খুলে দিলে সর্বনাশ। পরের পয়েন্ট পড়ো। তারপরে আইডেন্টিফাইজ হিমসেলফ উইথ বয়েজ, আইডেন্টিফাইজ হারসেলফ উইথ গার্লস। সে নিজেকে যে ছেলে বা মেয়ে এটা সে জানে, এটা সেই আমি ছেলে না আমি মেয়ে সেটা নিজে বুঝতে পারবে, 11 বছর বয়স থেকে শুরু করতে হবে এটা। তুমি কে, আই এম এ বয়, তুমি কে, আই এম এ গার্ল। একটা খুব বাজে জিনিস আছে, এই যাদের ছেলে নেই না, তারা সবাই মেয়েকে তুই আমার ছেলে,
এই বলে শুরুতে একটা তৈরি করে, মানে তারাই যেন ছেলে এটা বুঝতে শুরু করে দেয়, মানে যেন নর্মাল ছেলেগুলো তাদেরকে দেখি তখন গিয়ে সর্বনাশটা হয়। তারপর হচ্ছে 16 নম্বর, টেলস টু হুইচ গ্রুপ হি অর শি বিলংস। সে কোন গ্রুপে মানে বিলংস করছে সেইটা জানানো। এটা কি তার কোন বয়সের এজে আছে নাকি? আরেকবার বলো। টেলস টু হুইচ গ্রুপ হি অর শি বিলংস। ও কোন গ্রুপে কোন সে আছে? গ্রুপের? ছেলেদের গ্রুপ মানে সে কি ছেলেদের মধ্যে পড়ছে নাকি মেয়েদের মধ্যে মেয়েদের গ্রুপে পড়ছে, এটা বলতে পারবে যে এটা কোনদের বোঝাতে অন্তর্গত? পারবে আমি ছেলে, আমার বাবা ছেলে, আমার দাদু ছেলে, দাদুদের গ্রুপে আমি পড়ি। মানে ছেলেদের দল মেয়েদের দল এরকম আলাদা দল আলাদা করতে পারবে। হ্যাঁ, নিজে বুঝতে পারবে নিজে মেয়েদের দলে বা ছেলেদের দলে আছে। তার কারণ টয়লেটিং শেখাতে হবে তো। ওপরে ছেলে লেখা থাকলে যেখানে থাকবে সেই এরিয়ায় আমাকে যেতে হবে, হাঁটতে হবে, চলতে হবে, সেই এরিয়ায় সেই টয়লেট ইউজ করতে হবে। এরকমও তো আছে অনেক জায়গায় ছেলেদের লাইন মেয়েদের লাইন থাকে তো। জি। এই জায়গাগুলো বাচ্চা বুঝতে পারে, এই জন্যই এটা শেখানো। পরের পয়েন্ট। আর নেই, এইটা শেষ। এটা শেষ ম্যাম। বাহ, কটা পয়েন্ট আছে? হ্যাঁ, এখানে পয়েন্ট আছে 16টা। 16টা পয়েন্ট আছে। এবার মঞ্জুরুল ভাই বলো। হ্যাঁ দিদি, হ্যালো দিদি, বলো, শুনছি। আমি কিছু কিছু জিনিস হয়তো আমি শিখাতে পারবো, কিন্তু অনেকগুলো জিনিস ওর আমি দেখছি যে আপনি যেমন টয়লেটের ব্যাপারে বললেন, এই যে এই জায়গাটায় আমাদের একটা ভুল হয়ে গেছে যে কাপড় অনেক সময় মানুষের সামনেই খুলে ফেলে। আমরা যখন বলি যে দোষ নেই, ছোটবেলা থেকে টয়লেট করবি বেটা, প্যান্টটা খুলে গেলাম, যাও বাথরুমে চলে যাও। ছোট বাচ্চা প্যান্ট খুলে দৌড় লাগিয়ে বাথরুমে চলে গেল। এটা এই অভ্যাসটা হয় কি, ওই যে আমরা তখন তো বুঝতে পারিনি, ফলে আমাদের জন্য এটা একটা সমস্যা হয়েছে। এখন এই জায়গাগুলো বড় হচ্ছে, আমাকে চেঞ্জ করাতেই হবে, এসেনশিয়াল। না সেটাই, আগে তো বুঝতে পারিনি, খালি কোনোভাবে চিন্তা করছি যে ওর নিজের কাছে। এবার এইটার ওপর টাস্ক অ্যানালিসিস করো, এটা বললাম। ঠিক আছে দিদি, এবার টাস্ক অ্যানালিসিস করে আমায় দাও। আমি একটা জিনিস নিয়ে কিছুদিন যাবত কাজ করতেছি, মনে হয় সফল হবো। তা হচ্ছে ওই যে ওই খাইতে চাই যে ধরেন শরবত বানাইতে দিলে একবারে সব খেয়ে ফেলে, ওটা আস্তে আস্তে চিন্তা করলাম যে শরবতটা তুমি বানিয়ে দিচ্ছ কেন? আমি ওকে বানায় চিন্তা করতেছি, আগে ও খাওয়ারটা শিখে সারুক, তারপরে ওর ধৈর্য ওই সহ্য দিয়ে মানা করাও, ওকে দিয়ে সার্ভ করাও। আচ্ছা, সেটা একটা ভালো জিনিস, এটা রাইট, এটাও করা যেতে পারে। গ্লাস কাউন্ট করে নেবে, তোমরা যতজন মেম্বার ততগুলো গ্লাস নেবে, শরবত বানাবে, বানিয়ে সবাইকে সার্ভ করে দেওয়ার পরে তারপরেও খাবে। এই অভ্যেসটা টানা করাও, ঠিক আছে, তাহলে ও নিজের অ্যাক্টিভিটি করতে থাকবে। এই গোলটা আমি দেখি আগামীকাল থেকে এটা চেষ্টা করব। তুমি তো এই কাজটা করছো, তো এবার এই কাজটাকে পুরো ইন্ডিপেন্ডেন্ট করাও। কিছুই না, যদি ধরো আমার একটা রয়েছে শরবতের স্টল, যদি আমি ওকে একটা করে দিতে পারি, সেখানে যদি ওষুধ। হ্যাঁ বলো। শরবত অথবা চা, শরবতের একটা স্টলই আমি করে দিলাম, বা ধরো কেউ আসছে, ওর একটা ডিউটি রইলো যে তাকে শরবত দেওয়া। চাটা তো পরে শেখাবো, আগে শরবতের যদি একটা স্টলই আমি করে দেওয়ার কথা ভাবি, তাহলে ও শরবত বানাতে পারছে এবং সার্ভ করতে পারছে। এটা ও ইজি কাজও করতে পারবে। বুঝতে পারছো? জি। এবং এটাতে হয়তো খুব সামান্য 2 পয়সা যদি ও কাউকে দিয়ে, খুব অল্প পয়সা, মানে মেটেরিয়াল কস্টটাও যদি ও তুলতে পারে, সেটাও কিন্তু, কারণ আমার বাচ্চার বয়স হয়ে গেছে, ওর এখন কর্মজগৎ দরকার। আমি যদি এইটুকু ভাবতে পারি, তারপরে আমি এইটা করতে করতে শেখাবো চা,
তাহলে কোনো অফিসে যদি চা বানানোর লোক দরকার হয়, আমার বাচ্চাকে আমি কাজে ঢোকাতে পারবো। কিন্তু জি একটা জিনিস ভাবতে হবে, কোনো কাজই ছোট নয়, ছোট না, জি ওর এঙ্গেজমেন্টটা ভীষণ দরকার। হ্যাঁ, বোঝা যায়, কিন্তু যে কোনো কাজের সঙ্গে লেগে থাকাটা দরকার। করাটা খুব কঠিন হয়ে যায়। এই যে যখন আমরা পুরো নিয়ে ভাববো, প্রোগ্রামটা বানাবোই মঞ্জুরুল ভাই, একটা ভোকেশনাল এরিয়া আমি বানাবোই মৃত্যুর আগে। কারণ আমার বাচ্চার, প্রত্যেকটা বাচ্চার জন্য যাতে কাজ থাকে। সে যে শরবত বানায়, সে শুধু শরবত বানাতেই পারে যদি, তাকে ওই স্কিলটাই আমি ওর মধ্যে রাখতে হবে, সেখান থেকে যাতে সে আয় করতে পারে। সে যদি ডাস্টিং করতে শেখানো হয়, তাহলে সে যেন ডাস্টিং স্কিলটা এতটাই তুলে দেওয়া হয়, সে যেন ডাস্টিং করে, তার বিনিময়ে সে আর্ন করে। প্রত্যেকটা ওই সেক্টরটা হবে প্রত্যেকে ডিসেবল পার্সন, যে সিকিউরিটি থাকবে সেও কিন্তু তার মধ্যেও ডিসেবিলিটি থাকবে। কারণ যখনই আমি নর্মাল পার্সন ইনক্লুড করবো, আস্তে আস্তে ডিসেবল পার্সনরা সরে যাবে কর্মজগৎ থেকে, ওদের বিতাড়িত করে দেবে। সেই জায়গাটা হবে না, ঢুকতে দেবো না আমি নর্মাল বাচ্চা ওখানে। ভাস্কর আজকে বলছিল যে তোমার কি ওই বাইপাসের ধারে যে 11-12 বিঘে জমি আছে ওইখানে করবে। দেখি ও এসে কি কথা তো বলুক, তারপরে দেখা যাবে। হ্যাঁ, ভাস্কর আমাকে ফোন করেছিল, ধরতে পারিনি, তোমাদের ক্লাস চলছে তখন করেছিল। আচ্ছা দিদি, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন। আপনি ওই যে কবিরুল ইসলাম, আপনি একটা ঠিকানা দিছিলেন না? জুতো। হ্যাঁ, আমি টেলিফোনে একটু আলাপ করতে চাইলাম, সে দেখলাম বেশ ব্যস্ত। বললো যে আপনি পরে করে না, আর জিজ্ঞেস করলো করতে ঠিকানাটা পাইছেন। আমি বললাম দিদি দিছে, আপনার কথা বললাম। বললো যে আপনি তাহলে রাতে টেলিফোনে আলাপ করেন। জুতোর জন্য কথা বলো। হ্যাঁ, জুতোর জন্য। কবিরুল ভালো কাজ করে। তুমি বলবে দিদি, দিদি কোত্থেকে পেয়েছে, আমাকে ভার্বালি চেনে না, তুমি বলবে যে দুর্গাপুরে যে দিদি যায় সেই দিদি। আর ও দুর্গাপুরে গৌতমদার কাছ থেকে পেয়েছে আর শুভেন্দুর কাছ থেকে পেয়েছে। কারণ ও দুর্গাপুর স্টারে যায়, ও কবিরুলের জুতো দুর্গাপুরে অনেক বাচ্চা পড়ছে এবং ভালো কাজ হয়েছে, ভালো জুতো বানায়। ঠিক আছে, তুমি কবিরুলের সঙ্গে কথা বলো। আমি একদিন বলছিলাম তো, সে আবার মনে হয় ব্যস্ত থাকে রাতে। উল্টো দিকে। খুব ব্যস্ত মানুষ। হ্যাঁ বলো সে কথা। বলছি মেডিকেল কলেজের উল্টো দিকে হচ্ছে সবচেয়ে ভালো অর্থোপেডিক জুতো বানানোর দোকান। কবিরুলের দোকান ওখানেই। এটা কোন মেডিকেল কলেজ বলেন তো? ক্যালকাটা মেডিকেল কলেজ না, এটা আমি তো একটা জায়গায় কলকাতা মেডিকেল কলেজ তো দেখি না, যে স্যার কি ওই যে নীলরতন সরকার, এটার সামনে দিয়ে যাতায়াত করছি। নীলরতনটা শিয়ালদা। নীলরতন শিয়ালদা। কলকাতা মেডিকেল কলেজটা তোমার এতে ওই ওর খানিকটা যেতে হয় ওখানে, কলেজ স্ট্রিটটার ওখানে হচ্ছে ওটা। কলেজ স্ট্রিটের পেছনের দিকটা। পেছনে কলেজ স্ট্রিট বলতে কি প্রেসিডেন্সি কলেজ যেটা? হ্যাঁ হ্যাঁ, প্রেসিডেন্সি কলেজের পেছন দিকেই হচ্ছে মেডিকেল কলেজ। এই যে একটা পার্কের মতো যে জায়গা, সেখানে ওর পিছনে ওটা পার্কে না, প্রেসিডেন্সি কলেজের সাইডেই আরো একটুখানি এগিয়ে যেতে হয় টুয়ার্ডস বউবাজারের দিকে, তাহলে মেডিকেল কলেজটা শুরু হয়। মেডিকেল কলেজটা অ্যাকচুয়ালি বউবাজার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মেডিকেল কলেজটার মানে কলেজ স্ট্রিটের পরে যে সার্কুলার রোড, তার উপরে হচ্ছে এই দোকানগুলো। নামটা কি আমার মনে নেই এখন। আমার কবিরুলের দোকান ওখানে, এবং কবিরুল কাজও করে খুব ভালো। কবিরুল দুর্গাপুর স্টারে সব বাচ্চাদের জুতো দিয়েছে এবং খুব ভালো জুতো বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। আমি কবিরুলের কাজ দেখেই বলেছি। আমি কবিরুল কিনা ওনার নাম জানি না, কিন্তু খুবই ভালো জুতোর ওই দোকানটা হচ্ছে একদম কর্নারের দোকানটা। ওখানে কয়েকটা দোকান আছে, তার মধ্যে হ্যাঁ ওখানে অনেকগুলো দোকান আছে। কোনটা কবিরুলের দোকান বলতে পারবো না, কিন্তু আমি কাজ দেখেছি কবিরুলের। এটা কি আপনার এই দোকানগুলা সবই প্রতিবন্ধীদের জন্য বা অর্থোপেডিক্স এর জন্য? হ্যাঁ, একদম অর্থোপেডিক প্রবলেমের জন্য। অর্থোপেডিক্যালি যত রকম ইকুইপমেন্ট লাগে সবই ওরা বানায়, সেই গলার থেকে শুরু করে পায়ের সব কিছুই বানায়। আমরা একটু দিদি মানে আসলে ব্যক্তিগত আলাপ হয়ে যাচ্ছে, তারপরে একটু বলি।
আমরা কিন্তু যে মার্কুস প্লেনের ওয়াইনে বাংলাদেশের থেকে বাসগুলো যে থামে। কেমন বানায়? ভালো বানায়? না না, ওইখানে থামে তো। ওইখান থেকে আমি একটু গেছিলাম প্রেসিডেন্সি কলেজের ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর গেলাম আমি। তাহলে মেডিকেল কলেজ থেকে আরো, মানে ওই প্রেসিডেন্সি কলেজ থেকে আরো কি কিলো খানিক যেতে হবে? কিলো খানিক না, আপনি মেডিকেল কলেজটার এই প্রেসিডেন্সির দিকের মুখটা তো তার ঠিক উল্টো দিকের মুখটাই হচ্ছে উল্টো দিকে, ওই পাশ দিয়ে রাস্তাটা গেলে কিলো খানিকও না, মানে ওই মেডিকেল কলেজটা পার হয়ে ও পাশে গেলেই দেখবেন যে দোকান। আপনি যদি ওখানে জিজ্ঞাসা করেন, এবার যখন আসবেন শেখরদাকে পাঠিয়ে দেবো, শেখরদার সঙ্গে ফোন করে নেবেন। এক্স্যাক্টলি, এটা সবচেয়ে ভালো, শেখরদার সঙ্গে আলাপ করে যাবো। কারণ শেখরদা হাতের তালুতে কলকাতা, কোনো অসুবিধা হলে আমিও ফোন দিই, এইখানে আছি, কিভাবে যাবো বলো দেখি। না ঠিক আছে, কারণ আমার এটা খুব জরুরি। আমি আল্লাহ যদি বাঁচা এবার একটু পরিস্থিতিটা স্বাভাবিক হলে জুতোটা আমার খুব দরকার, আমি খুবই ফিল করতেছি। কবিরুলের সঙ্গে কথা বলুন, কবিরুল যদি পাঠিয়ে দেয় বা কিছু। না আমি কথা বলতাম তো, আজকে আবার একটু কথা বলবো। হ্যাঁ, মাপটা লাগবে। মাপটা আমি একটু ওর মাপ দিব এবং তার পাশাপাশি দেখি উনি কি বলে, স্পেসিফিকেশন কি বলে। দিদি পড়া কি হয়ে গেছে? হ্যাঁ, পড়া কিন্তু হয়ে গেছে। তাহলে কি আমি রেকর্ডিংটা অফ করে দিই, আপনারা কথা বলেন? হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দিন।